আরহামের বুকে মেহবিন লুটিয়ে পড়তে আরহাম অনুভব করল মেহবিন জ্ঞান হারিয়েছে। আরহাম কিছু না ভেবে মেহবিনকে পাজাগোলা করে তুলে নিল। বৃষ্টি থামার কোনো নামই নেই। আরহাম মেহবিনকে নিয়ে গাড়ির দিকে ছুটে চলে এলো। মেহবিনকে গাড়িতে শুইয়ে দিয়ে আরহাম মেহবিনের পাশে বসে ড্রাইভারকে উদ্দেশ্য করেই বলে, আপনি গাড়ি স্টার্ট করুন, আরিয়ানের হসপিটালের দিকে গাড়িটা নিয়ে চলুন। ওকে স্যার। আরহাম নিজের গায়ের ব্লেজারটা খুলে মেহবিনের গায়ে জড়িয়ে দেন, যেন মেহবিনের ঠান্ডা না লাগে। আরহাম এটাই বুঝতে পারছে না স্টুপিড মেয়েটা এইভাবে এই অবস্থায় বৃষ্টিতে ভিজতে কেন গেল। আরহাম বোতলটা বের করে পানির ছিটা দিয়ে মেহবিনের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। হাত পাও মালিশ করে দিচ্ছে যেন জ্ঞানটা ফিরে আসে। তবুও মেহবিনের কোনো জ্ঞান ফিরছে না। হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে আসছে মেহবিনের। এবার আরহামের কিছুটা ভয় হচ্ছে, মেহবিনের কিছু হলো না তো। সে মেহবিনের মাথাটা আস্তে করে নিজের কোলে নিয়ে বলতে শুরু করলো, এ মেয়ে ওঠো, শুনতে পারছো তুমি? মেহবিন কোনো রকম কোনো প্রতিক্রিয়া করলো না। আরহাম চিন্তিত সুরে ড্রাইভারকে বলল, মজনু একটু জোরে ড্রাইভ করো ফাস্ট। মজনু এর আগে আরহামকে এতটা চিন্তিত হতে কখনো দেখেনি। পরক্ষণে ভাবল, নিজের স্ত্রী এভাবে অজ্ঞান হয়ে থাকলো, যে কোনো যুবকই অস্থিরতায় ভুগবে। মজনু আবারও গাড়ি চালানোতে মনোযোগ দিল। আরিয়ান মেহবিনের চেক আপ করেই যাচ্ছে। আরহাম হাত বাস করে দাঁড়িয়ে আছে দৃষ্টি তার নিচে। মেহবিনের জ্ঞান এখনও ফিরেনি। আরহাম আজকে মেহবিনের ভার্সিটিতে গিয়ে জানতে পারে মেহবিন নাকি আজকে ভার্সিটিতে আসেনি। তাই আরহাম বারবার মেহবিনকে ফোন করেই যাচ্ছিল। যখন মেহবিন ফোন ধরছিল না, তাই আরহাম গাড়ি নিয়ে মেহবিনকে খুঁজতে শুরু করে। ভাগ্যক্রমে মেহবিনের সাথে তার পুকুরের পাশের মাঠে দেখা হয়ে যায়। আরহাম স্পষ্ট শুনেছিল মেহবিনের সেই আর্তনাদ। কতটা কষ্টের মধ্যে একজন মানুষ থাকলে এইভাবে কাঁদতে পারে। আরিয়ান মেহবিনকে একটা ইঞ্জেকশন পুশ করে দেয়। তারপর আরিয়ান আরহামের কাছে এসে বলল, ভাইয়া চিন্তা করিও না, মেহু এখন ঠিক আছে। জ্ঞান ফিরবে কখন? জানিস মেয়েটা কতটা স্টুপিড? এ অবস্থায় বৃষ্টিতে ভিজছিল। আরিয়ান তার ভাইয়ের কথা শুনে হেসে বলল, ভাইয়া মেহু অসুস্থ, এখনও তুমি তাকে বকাঝকা করবে? করব না তো কি করব? আদর করব? করো না, তোমারই তো বউ। নকল আসল প্যাক্ট না ভাই। একটা থাপ্পড় খেলে তোর মাথা ঠিক হবে। এরকম একটা টাইমও তোর মজা না করলে হচ্ছে না, তাই না? ওই স্টুপিড মেয়েটার কীরকম অবস্থা এটা বল। আরহাম মেহবিনের দিকে তাকিয়ে ক্ষীণ গলায় বলল, মেহু এখন প্রেগনেন্ট। এই অবস্থাতে কোনো রকমই প্রেশার তার শরীরের জন্য ঠিক না। কিন্তু মেহুর মনের মধ্যে প্রতিনিয়ত জ্বর বয়ে চলছে, কোনো এক চাপা কষ্ট, যা প্রতিনিয়ত মেহুকে ঘিরে ধরেছে, যা মেহু কারো সাথেই শেয়ার করতে পারছে না। হয়তো অতীতের ক্ষতগুলোই আবারও জীবিত হয়ে উঠেছে। এই কষ্টের প্রেশারগুলো মেহু ঠিক নিতেও পারছে না। তাই সে সেন্সলেস হয়ে গেছে। যেখানে প্রেগনেন্ট অবস্থায় একটা মেয়েকে সবসময় হাসি খুশি থাকতে হয়, সেখানে মেহু কষ্টের ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে এক প্রকার। তাই আরহাম মনোযোগ দিয়ে কথাগুলো শুনল কিছুক্ষণ। আরিয়ান কি মনে করে যেন বলল, ভাইয়া আমাকে এখন নেক্সট কেবিনে যেতে হবে পেশেন্ট দেখতে, তুমি না হয় ততক্ষণে মেহবিনের পাশে বসো। আরিয়ান বেরিয়ে চলে যায়। আরহাম মেহবিনের পাশে গিয়ে বসে। মেয়েটার মুখটা একেবারেই শুকিয়ে গেছে। গোলাপি চিকন ঠোঁট জোড়া কেমন যেন নড়ছে। আরহাম বুঝতে পারছে মেহবিনের জ্ঞান ফিরে আসছে, কিন্তু মেহবিন ঠিক কী বলতে চাইছে। আরহাম মেহবিনের দিকে ঝুঁকতেই শুনতে পায় বিড়বিড় করে বলা মেহবিনের প্রতিটি বাণী, আমাকে এতবার আঘাত করে কি তুমি এত শান্তি পাও? তুমি জানো না তোমার উপস্থিতি বারবার স্মরণ করিয়ে দেয় তোমার কথা, প্রতিটা ছলনার কথা। আমার হৃদয়টুকু যে বারবার ক্ষত হয়ে যায় পুরনো স্মৃতি মনে পড়লেই। মেহবিন আর কিছু বলতে পারল না, পুনরায় চোখ জোড়া বন্ধ করে ফেলল। মেহবিনের কথা শুনে আরহাম কেমন একটা কষ্ট হতে শুরু করে। আরহাম বুঝতে পারল আরিয়ানের দেওয়া ইঞ্জেকশনের জন্যই মেহবিনের জ্ঞান ফেরার শর্ত মেহবিন পুনরায় ঘুমিয়ে পড়েছে। বালিশে মুখ গুজে কেঁদে যাচ্ছে মায়রা। অভ্র তার ব্যাগটা বিছানায় ফেলে মায়রার দিকে এগিয়ে আসতে নিলেই মায়রা তাতে বাধা দিয়ে চিৎকার দিয়ে বলে, একদম আমার কাছে আসবে না তুমি অভ্র। কি ভেবেছ তুমি? তুমি মেহবিনের সাথে দেখা করবে, অথচ আমি জানতেও পারবো না কেন দেখা করলে তুমি মেহবিনের সাথে? অভ্র নিজের গড়ি খুলতে খুলতে বলল, আমার মেহুর সাথে কিছু কথা বলার ছিল, যা মেহুকে জানানো আমি প্রয়োজন বলে মনে করি। কি এমন কথা যে রাস্তায় এত বড় ড্রামা করলে তুমি? সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই মায়রা, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছ। মায়রা দপ করে বসে দ্বিগুণ উঁচু গলায় বলল, অভ্র
আমি তোমার স্ত্রী অব্র, সব কিছু জানার অধিকার আমার অবশ্যই আছে। কোনোভাবেই তোমার প্রাক্তন প্রেমিকের প্রতি তোমার দরদ উঠছে না তো? যাকে সমাজ এখন তোমার রক্ষিতা বলে মনে করে, তার রক্ষিতা কি আবার প্রয়োজন নাকি? অব্র রাগ হচ্ছে প্রচণ্ড, রাগে হাত পা কাঁপছে। কতক্ষণ ধরে মেয়েটাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মেয়েটা তো বুঝতেই চাইছে না, উল্টো অব্রর উপর রাগ দেখিয়ে যাচ্ছে। অব্র নিজের রাগ দমন করতে পারল না। মায়েরা আরও কিছু বলবে তার আগে অব্র মায়েরার মুখ চেপে ধরে বলল, অনেকক্ষণ ধরে আমি সহ্য করেছি। মনে রেখো, আমি শুধুমাত্র তোমার স্বামী, কোনো প্রাইভেট প্রপার্টি নয়। আমার যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গে আমি দেখা করব। তুমি তাতে বিন্দুমাত্র ব্যাঘাত দেওয়ার কেউ নও। স্ত্রী তুমি আমার, স্ত্রীর মতোই থাকবে। এই প্রথম মায়েরা অব্রর চোখ, তার জন্য তীব্র রাগ ক্ষোভ দেখতে পারছে। আচ্ছা, এই ক্ষোভ কি মেহবিনকে বলা কটাক্ষ করা বাণীর জন্য? অব্র মায়েরাকে ছেড়ে রাগে পুষতে পুষতে বেরিয়ে যায়। মায়েরা কান্নায় ভেঙে পড়ে। অব্রর মা আড়াল থেকে সব কিছুই দেখেছেন। তিনি বুঝতে পারছেন তার সংসারটা কেমন ছন্নছাড়া হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি অব্রের সাথে কথা বলাটা জরুরি। রুষা আজকে নীল রঙের একটি শাড়ি পরেছে। অফিসের প্রায় সবাই চলে এসেছে, শুধুমাত্র আরহাম ছাড়া। রুষা ভাবলো আরহাম বোধহয় ট্রাফিক জ্যামে পড়েছে, তাই হয়তো আসতে লেট হচ্ছে। তাহসান রুষাকে দেখে বলল, বাহ রুষা, তোমাকে তো দেখে আজকে যথেষ্ট সুন্দর লাগছে। রুষা লজ্জা পেয়ে বলে, কি যে বলেন না তাহসান ভাই, একদম ঠিক বলছি। আজ কত ছেলে যে তোমার এই রূপে ফিদা হয়ে যায়, শুধু দেখতে থাকো। আরহাম স্যারই শুধু ফিদা হলে চলবে, আর কাউকে লাগবে না। রুষা বিড়বিড় করে বলল কথাটি। তাহসান ভ্রু কুঁচকে বলল, কিছু বললে? না মানে স্যার কখন আসবে? ফোন করে দেখো। আচ্ছা। আরহামের ফোনটা বেজে উঠতেই আরহাম ফোনটা হাতে উঠতে নিলে আরহাম খেয়াল করে মেহবিন আরহামের বাম হাতটা আঁকড়ে ধরে ঘুমাচ্ছে। নার্স এই অবস্থা দেখে এসে বলে, স্যার আমি সারিয়ে দিচ্ছি হাতটা। আরহাম তাতে বাধা দিয়ে বলে, দরকার নেই, এতে ওর ঘুম ভেঙে যেতে পারে। এদিকে আরহামের ফোনটাও বেজেই চলছে। ফোনটা এইভাবে বাজতে থাকলে মেহবিনের ঘুমও ভেঙে যেতে পারে। তাই আরহাম ফোনটা কেটে দিয়ে রুষাকে ছোট্ট করে মেসেজ পাঠিয়ে বলল, সে এখন আসতে পারছে না, তার জন্য যেন অপেক্ষা না করা হয়। আরহামের এমন মেসেজে মনটা ছোট হয়ে যায় রুষার। আজ সব আয়োজনই তো আরহামকে ঘিরেই ছিল। আরহাম একটিবার আসলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? কি এমন কাজে ব্যস্ত আরহাম? রুষা মন খারাপ করে কেক কাটতে চলে গেল। আরহাম তার এক হাত দিয়ে ফোন টিপে যাচ্ছে এবং মেহবিনকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। ঘুমের মধ্যে আলতো হাসির রেখা দেখা যাচ্ছে মেয়েটার মুখে হাসিটাই যেন মানায় বড্ড। নার্স বলে গেছে কালকে সকালে একেবারে মেহবিনের ঘুম ভাঙবে। আরহাম তার মাকে ফোন করে জানিয়ে দিয়েছে সব ঘটনা। রাত প্রায় 11টা বাজে। আরিয়ান এখনও অন্য পেশেন্টদের দেখছে। আরহাম ফোন টিপতে টিপতে তার চোখে বর করে একরাশ ঘুম। আরিয়ান সবার চেক আপ করে মেহবিনের কেবিনে ঢুকে। আরহাম তখনই কিছু খায়নি, রাতও হয়ে গেছে বেশ। আরিয়ান ঠিক করেছিল 2 ভাই মিলে ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসবে, কিন্তু আরিয়ান কেবিনে এসে সুন্দর এক মুহূর্তের সাক্ষী হয়। আরহাম ও মেহবিন একে অপরকে হাত ধরে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মেহবিন বিছানায় ঘুমিয়ে আছে এবং আরহাম চেয়ারেই ঘুমিয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে আরহামও আজ বড্ড ক্লান্ত। দুজনকে দেখে আরিয়ান মৃদু হাসল। সকালের মিষ্টি আলো মুখে পড়তে মেহবিন নিজের হাত জোড়া আরহামের হাতের মুঠোয় আবিষ্কার করে। আরহাম গাড় কাত করে চেয়ারে বসে ঘুমাচ্ছে। মেহবিনের হাত জোড়াটা শক্ত করে ধরে। মেহবিন হাত দুটো ছাড়াতে নিলে আরহাম আরও শক্ত করে নিজের সাথে মিশিয়ে ঘুমাতে থাকে। মেহবিন আরহামের এমন স্পর্শে কেমন যেন শরীরটায় আলাদা শিহরণ বয়ে যাচ্ছে। মেহবিন ঠোঁট ভিজিয়ে চারপাশটা ভালো করে দেখে নেয়। সে এখন হসপিটালে রয়েছে, কিন্তু অদ্ভুত বিষয় হলো মেহবিন বুঝতে পারছে না সে এখানে কেন, কি হয়েছিল তার সাথে। আরহাম মেহবিনের হাত দুটো একেবারে এমনভাবে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ঘুমাচ্ছে যেন একটু হালকা করলেই মেহবিন যেন পালিয়ে যাবে। মেহবিনের এইবার অস্বস্তিতে পড়তে হচ্ছে। মেহবিনের ভাবনার মধ্যে পোড়ন কেটে একজন নার্স নক করে আসে। মেহবিন আরহামকে দেখে মুচকি হেসে বলল, গুড মর্নিং ম্যাম। মেহবিনও কোনো রকম গুড মর্নিং জানায়। নার্স আরহামকে দেখে বললেন, স্যার এখনও ঘুম থেকে ওঠেননি? অবশ্য না ওঠারই কথা, সারা রাত উনি সজাগ ছিলেন এক প্রকার বলতে গেলে। বারবার ঘুম থেকে উঠে উনি আপনাকে দেখেছেন যে আপনি ঠিক আছেন কি না। আপনি তো ওনার হাত ধরে ঘুমাচ্ছিলেন, তাই স্যার না খেয়ে চেয়ারেই ঘুমিয়ে থাকে যেন আপনার অসুবিধা না হয়। আপনাকে দেওয়া স্যালাইন শেষ হলে উনি নিজে ডক্টরদের মাঝরাতে ফোন করে ডেকে আবারও আপনাকে স্যালাইন দেওয়ানোর ব্যবস্থা করেছে।
সত্যি ম্যাম, আপনি বড্ড লাকি, এরকম একজন কেয়ারিং হাজব্যান্ড পেয়েছেন। নার্সের কথা শুনে মেহবিন আরও এক দফা অস্বস্তিতে পড়ে যায়। সে তো জানে আরহাম তার নকল স্বামী। মেহবিনও তার সন্তানকে সে তার দায়িত্ব মনে করে, তাই তো এতটা যত্ন করেছে, এতটা আগলে রেখেছে। মেহবিন কৃতজ্ঞতার দৃষ্টিতে আরহামের দিকে তাকালো। সত্যি মানুষটা বড্ড ভালো। মেহবিন পরিচয়টুকুই যার কাছে ছিল না, সে আজকে মেহবিনের কত খেয়াল রাখছে। মেহবিন আস্তে ধীরে আরহামের দিকে ঝুঁকে নিজের হাতটা ছাড়াতে নিলে আরহামের চোখ খুলে যায়। দুজনেই অদ্ভুতভাবে দুজনের কাছে চলে আসে। দুজনেরই নিঃশ্বাস যেন দুজন শুনতে পারছে। মেহবিনের হাত এখনও আরহামের হাতে। আরিয়ান কেবিনে এসে এরকম দৃশ্য দেখে মুচকি হাসে। সে হালকা করে কেসে ওঠে। আরিয়ানকে দেখে দুজনেই দুজনের থেকে দূরে সরে আসে। আরিয়ান ঠোঁট টিপে হাসে। দুইবার এরকম দৃশ্য দেখতে পেল সে। তার চোখ যেন জড়িয়ে যাচ্ছে। আরিয়ান পুনরায় হালকা কেসে বলল, ভাই, তোর এত ফ্যানিক ঠস না, জাস্ট চিল। আমি তেমন কিছুই দেখিনি। আরহাম উঠে দাঁড়িয়ে বলল, প্রথমত বয়স্কদের মতো বারবার কাশাকাশি বন্ধ কর। আরিয়ান মাথা নাড়ায়। আরহাম এবার কণ্ঠটাকে পুনরায় গম্ভীর করে বলে, মেহবিনের দিকে তাকিয়ে বলে, আরিয়ান, ফার্স্ট অফ অল এই স্টুপিড মেয়েটাকে বলে দেয় যেন কালকের মতো সেম ঘটনা আবারও যেন রিপিট না করে। তাহলে আমার থেকে কেউ কিন্তু খারাপ হবে না। জাস্ট একটা স্টুপিড গার্ল। কথাটি বলে আরহাম গটগট করে বেরিয়ে যায়। আরহাম বেরিয়ে যেতে মেহবিন নাক উঁচু করে বলে, দেখলি আরিয়ান, লোকটা কত বাজে। কি এমন করেছি যে সব সময় আমাকে স্টুপিড বলে ডাকে? বেশরম লোক একটা। আরিয়ান মেহবিনের পাশে বসে মেহবিনের নাকটা টেনে বলে, আরে লিটল সিস, তুই এত চেতসকে? হ্যাঁ, আমার ভাই তো এরকমই একটু। কেউ একটু এদিক সেদিক করলে ভাই রেগে যায়। বুঝিসই তো, ভাইয়ের সব কিছুতে পারফেক্ট হওয়া চাই। মেহবিন মুখ বেঁকিয়ে বলল, এখন আসল কাহিনী বল। কি কাহিনী? আমি এখানে কি করে? আচ্ছা বলছি, দাঁড়া। আরিয়ান শুরু থেকে সব কিছু খুলে বলল মেহবিনকে। সব কিছু শুনে মেহবিন মাথা নিচু করে ফেলে। এখন তার আস্তে আস্তে সব কিছুই মনে পড়ে যাচ্ছে। মেহবিন এতটাই ভেঙে পড়েছিল যে আরহামকে সেই অবস্থায় পেয়ে জড়িয়ে ধরে কেঁদেও দিয়েছিল। সেই অবস্থা মনে পড়তে মেহবিনের মুখে আরেক দফা লজ্জা এসে ভর করে। আরিয়ান ব্রুকুসকে বলে, কিরে, তুই হঠাৎ লজ্জা পাচ্ছিস কেন? মেহবিন কিছু বলবে তার আগে আরহাম এসে বলে, আরিয়ান, চল এবার। হসপিটালের সব বিল আমি মিটিয়ে দিয়ে এসেছি। আরিয়ান মেহবিনের দিকে আরেকটু কেসে বলল, সব তো বুঝলাম ভাই, কিন্তু আমার এই লিটল সিস্টার এত লজ্জা পাচ্ছে কেন? একদম নতুন বউয়ের মতো। কিরে ভাই বল, তোর নতুন বউকে থুরি, নকল বউকে কেমন লাগছে? আরিয়ান, তুই থামবি? কথাটি বলে মেহবিন আরিয়ানকে ঘুষি মারে। আরিয়ান হেসে ওঠে। যদিও আরিয়ান ঠাট্টার সুরে কথাটা বলেছে, তবু আরিয়ানের কথা অনুসরণ করে আরহাম এক পলক মেহবিনের দিকে তাকিয়েছে। কেমন একটা লজ্জা এসে ভর করেছে মেয়েটির মুখশ্রীতে। নারীদের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি করে তোলে তাদের লজ্জা মাখা মুখশ্রী। আরহামের কাছে মনে হচ্ছে স্টুপিড মেয়েটা তার লজ্জাকে কাজে লাগিয়ে নিজের সৌন্দর্য বৃদ্ধি করার প্রচেষ্টায় আছে। পরক্ষণে আপন মনে আরহাম তার চোখ সরিয়ে ফেলে। নিজেকে অদ্ভুত চিন্তা থেকে বাদ দিয়ে আরহাম বলল, তোরা আয়, আমি নিচে গাড়িটা পার্ক করছি। অভ্র নিজের ঘরে ল্যাপটপে বসে কলম গুড়াচ্ছে। যতক্ষণ পর্যন্ত মেহবিন কোথায় আছে, কার সাথে আছে, সেই খবরটা না পাওয়া পর্যন্ত অভ্র শান্ত হতে পারছে না। অভ্র মনে মনে পণ করে নিয়েছে সে ঠিকই মেহবিনের সাথে যে করেই হোক সে দেখা করবে, এবং মেহবিনকে তার কথাগুলো শুনতেই হবে। ঈশা বেগম ছেলেকে এইভাবে অস্থির হতে দেখে মুচকি হাসেন। তিনি বুঝলেন কালকে মায়ের সাথে কথা কাটাকাটির জন্য অভ্র নিশ্চয় অশান্তিতে আছে। এই বিষয়টা নিয়ে অভ্রর পাশে কফির কাপটা রেখে তিনি বললেন, অভ্র বাবা, তোর মন খারাপ কেন? তেমন কিছু না মা, অফিসের কাজ ছিল তাই আর কি। অভ্রর মা তার ছেলের পাশে বসে বললেন, এই, আমি তোর মা হই, এতটুকু তো বুঝি, বুঝলি? মায়েরাকে নিয়ে এক্ষুনি সরি বল। জানিস মেয়েটা এখনো কিছু খায়নি, যা গিয়ে একটু খাইয়ে দিয়ে আয়। অভ্র বিরক্তি প্রকাশ করে বলল, মা, আমার যথেষ্ট কাজ আছে, এসব ন্যাকামো করার সময় আমার নেই। অভ্র, এসব কি বলছিস? এখন এসব ন্যাকামি লাগছে তোর কাছে? বিয়ের আগে তুই মায়েরাকে এ বাড়িতে এনে কতবার নিজের হাতে খাইয়েছিস, তোর মনে আছে? অভ্র কথাটি শুনে চুপ হয়ে যায়। হ্যাঁ, বিয়ের আগে সে অনেক যত্ন করে মায়েরাকে খাইয়ে দিত। মেহবিন শুধু দূর থেকে দেখেই যেত তার ভালোবাসার মানুষটিকে, তার স্বামী অন্য নারীকে কতটা ভালোবাসার সহিত খাইয়ে দিচ্ছে। মেহবিন অভ্রের সামনে কাঁদত না, সে নিজের ঘরে গিয়ে কাঁদত।
অব্র কেন যেন টের পেত মেহবিনের সেই কান্নাগুলো অব্রর কাছে ন্যাকামি মনে হতো। আজ মায়রাকেও তার ন্যাকা মনে হচ্ছে। আসলে বিয়ের পরেই কি মায়রার প্রতি ভালোবাসার রংটা হালকা হতে শুরু করলো? নিজেকে প্রশ্ন করে বসে অব্র। অব্রকে চুপ করে থাকতে দেখে এবার অব্রের মা আদেশে সুরে বলে, অব্র তুমি কি এখন আমার কথাও শুনবে না? কি হয়েছেটা কি তোমার? আমাকে খুলে বলবে? আমার তো মনে হচ্ছে পুরনো প্রেম জেগে উঠেছে তোমার। যদি তা হয় তাহলে ভুলে যাও, ভুলেও ভাববে না, না হলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না, আমি বলে দিলাম। মায়ের কথা শুনি অব্র মাথা নিচু করে ফেলে। ঈর্ষা বেগম রাগ নিয়ে বেরিয়ে যায়। অব্র মাথা নিচু করে মায়েরার ঘরের দিকে এগিয়ে যায়। মায়ের একটা শর্ট স্লিভস কটনের টি শার্ট এবং একটা জিন্স পরে বের হচ্ছিল। অব্রকে দেখে সে থেমে যায়। অব্র বলল, কোথায় যাচ্ছ? সব প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে প্রয়োজন বোধ করছি না। জাস্ট এইটুকু জেনে রাখো, 2-1 দিনের মধ্যে একটা চূড়ান্ত ফয়সালা করব আমি। মায়েরার কথাটা অব্র বুঝল না। মায়েরা বেরিয়ে গেল। মুখ কালো করে বসে আছে মেহবিন। আরহাম বলে গেছে যেন এক পাও না রাখে দুধটুকু না খাওয়া পর্যন্ত, কিন্তু মেহবিন কিছুতেই দুধ খাবে না। সারা দিন শুধু বকে। মেহবিন আরহামকে কিছুক্ষণ বকে। আরহামের মা মেহবিনের মুখটা শুকনো দেখে বলে, মেহু, মা আমার, মুখটা এমন শুকনো করে রেখেছ কেন? তো কি করব, উনি সব সময় আমাকে বকেন। বিচ্ছিরি খেতে এই দুধটা কি আদৌ খাওয়া যায়? আরহামের মা হেসে বলে, পাগলি মেয়ে আমার ছেলেটা তোমাদের অনাগত সন্তান এবং তোমার জন্যই তো কতটা চিন্তিত দেখছো না? তাই তো এত বকাঝকা করে। তোমাদের অনাগত সন্তান শব্দটি মেহবিনের কানে বাজছে। তার সন্তানটা তো আরহামের নয়, কিন্তু সবাই জানে এই সন্তানটি আরহামের। সকলের কাছে যখন এই সন্তানের আসল পরিচয় প্রকাশ পাবে, তখন কি হবে এর ভবিষ্যৎ? এসব ভাবলেই মেহবিনের চিন্তা বেড়ে যায়। আরহামের মা আবারও বললেন, এমনিতেও দুধটা খেতে ভালো না লাগলেও তোমার যে খেতে হবে মা। তোমার শরীর কতটা দুর্বল জানো তো? অজ্ঞান হয়ে পড়েছিলে সারা রাত। এটা কি বেবির জন্য ক্ষতিকর না? আরহামের মায়ের কথা শুনে মেহবিন মাথা নাড়ায়। আরহামের মায়ের কথা শুনে দুধটুকু মুখে নেয়। আরহামের মা রান্নাঘরের দিকে অগ্রসর হয়। সাথে সাথে মেহবিন দৌড়ে মুখে দুধটুকু ফেলে দেয়। এমনিতে এই অবস্থায় সে কিচ্ছু খেতে পারছে না। বলতে গেলে রুচিটাই উঠে গেছে। সেখানে দুধটুকু তার কাছে সব থেকে জঘন্য পানীয় বলে মনে হচ্ছে। মেহবিন একটা ফোন দিয়ে আটল। আরহামের ঘরের বারান্দায় গেল। সেখানে আপাতত কেউ নেই। রাহেলা এবং ড্রাইভার একে অপরের দিকে কেমন যেন লজ্জা করে তাকিয়ে আছে, তাও বাগানের এক কোণে। মেহবিন তাতে গুরুত্ব না দিয়ে দুধটুকু ফেলে দিল। সঙ্গে সঙ্গে বাস খাই গলায় কে বলল, হাউ ড্যামিট, কে করলো এই কাজ? এরকম গলা শুনে মেহবিনের পুরো বিশ্বাস হয়ে গেল সে ভুলক্রমে আরহামের উপরে দুধ ফেলে দিয়েছে। মজনু রাহেলার হাত ধরবে তার আগে রাহেলা বড় ভাইজান গো বলে দৌড়ে চলে গেল। মজনু চোখ বন্ধ করে হাত ধরতে গিয়ে আক্কাসের হাতে চুমু দিয়ে ফেলে। আক্কাস হলো বাড়ির কেয়ারটেকার। মজনু তার হাতে এভাবে চুমু খাওয়ায় আক্কাস চিল্লিয়ে ওঠে। মজনু চোখ খুলে দেখে আক্কাস। মজনু বলে, তুই? রাহেলা কোথায়? শালা, তুই আগে বল, তুই আমার হাতে চুমু খাইলি কে? ঘরে কি তোর বাব্বাই নাই? ছি! মজনু কি বলবে বুঝতে পারছে না। রাহেলা আরহামের কাছে এসে মুখ চেপে ধরে। আরহাম যেন রাগে কাঁপছে এক প্রকার। আরহামের মাথা থেকে দুধ টুপ টুপ করে আরহামের মুখে এসে গড়িয়ে পড়ছে। আরহামের পুরো ব্লেজারে দুধ লেগে আছে। আরহাম রক্তচক্ষু নিয়ে উপরের দিকে তাকাতেই সর্বপ্রথম তার চোখ যায় মেহবিনের দিকে। মেহবিন বিড়বিড় করে বলে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বাঘ মেহু। মেহবিন বউ দৌড় দেয়। আরহাম রাগে চিৎকার করে বলে, ইউ স্টুপিড গার্ল। আরহাম মেহবিনের পিছন পিছন দৌড়াচ্ছে। মেহবিনও দৌড়ে উপরের একটি কর্নারে গিয়ে লুকিয়ে পড়ে। ছেলেকে এভাবে দৌড়াতে দেখে আরহামের মা আরহামের কাছে এসে বলল, বাবা তুই থাম, কি করছিস কি তুই? মেয়েটার পিছনে এভাবে দৌড়াচ্ছিস কেন? আরহাম ক্ষিপ্ত গলায় বলল, মা তুমি জানো না, আজকে আমার জরুরি একটা মিটিং আছে, কিন্তু স্টুপিড মেয়েটা আমার গায়ে দুধ ঢেলে দিয়েছে না খেয়ে। কতটা অবাধ্য দেখেছো তুমি? যেখানে আমি ওকে পুরো গ্লাসটা শেষ করতে বলেছিলাম, সেখানেও কি করলো? পুরো দুধের গ্লাস আমার উপরেই ফেলে দিল। আরহামের মা বুঝছেন ছেলে আজ চটেছে, তাই ছেলেকে শান্ত করার জন্য তিনি বললেন, হয়তো বুঝিনি, তুই দাঁড়িয়েছিলি, তুই রাগ করিস না বাবা। হ্যাঁ বুঝবে কেন, ও তো নাদান শিশু তাই না? আজকে ওর একদিন কি আমার একদিন। রাহেলা 4 গ্লাস দুধ রেডি রাখো। ভাইজান গো, 4টা গ্লাস? আরহাম ধমক দিয়ে বলল, বেশি বকবক করো না, যা বলছি তাই করো। রেডি করে উপরে নিয়ে এসো। রাহেলা মাথায় হাত দিল। সে সব বুঝে গেছে। আজকে চারটে গ্লাস সব আরহাম মেহবিনকেই খাওয়াবে। আজ মেহবিনের কি হবে ভাবতে রাহেলার হাত পা কাঁপছে।
আরহাম উপরের দিকে দৌড়ে যায়। আরহাম উপরে গিয়ে নিজের রুমে গিয়ে দরজাটা বেরিয়ে দেয়। দরজা খোলার শব্দে মেহবিন মৃদু কেঁপে ওঠে। এবার সে কি করবে? আরহাম চারপাশে ঘুরতে ঘুরতে বলে, হে স্টুপিড গার্ল, তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো, লুকিয়ে কোনো লাভ নেই, আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আরহাম রুমের চারপাশে ঘুরছে। মেহবিন আল্লাহ আল্লাহ করছে, যে করেই হোক আরহাম নাক জমা থেকে তাকে বাঁচতে হবে। আজকে যদি এবার আরহাম তাকে ধরে পেলে সে আর বাঁচতে পারবে না। আরহামের চোখ যায় তার বিছানার কিনারের দিকে। সেখানে মেহবিনের ওড়নাটা স্পষ্ট দেখা যাচ্ছে। আরহাম ঘুরে পিছন থেকে মেহবিনের হাত ধরে বলে, এখন কোথায় যাবে তুমি? মেহবিন আরহামকে দেখে চমকে ওঠে। মেহবিন শুকনো ডোক গিলে আরহাম আবারও বলে ওঠে, অনেক দৌড় করিয়েছে তুমি মেয়ে, নাও ইটস মাই টার্ন। রাহেলা কোথায় তুমি? আজকে তোমাকে 4 গ্লাস দুধ খাওয়াবো। আমার উপর দুধ ফেলে দেওয়ার শাস্তি তোমাকে পেতে হবে। মেহবিনের যেন মাথা ঘুরে যাওয়ার উপক্রম। 1 গ্লাস দুধই সে খেয়ে শেষ করতে পারে না, সেখানে 4 গ্লাস? কিছুতেই সে খাবে না। মেহবিন অসহায় মুখ করে বলে, দেখুন প্লিজ, আমি বুঝিনি, আমাকে ছেড়ে দিন। আমাকে আজকে ভার্সিটি যেতে হবে। কালকে টেস্ট এক্সামটা মিস করেছি, আজকে একদমই করা যাবে না। সেইটা তোমার এই স্টুপিড কাজ করার আগে মনে ছিল না? তুমি আমার ব্লেজারটা কি করেছ? তুমি জানো আমার কত ইম্পর্ট্যান্ট একটা মিটিং ছিল আজকে? স্টুপিড একটা। মেহবিন কিছু একটা ভেবে বলে, আইডিয়া। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। মেহবিন উঠে দাঁড়াতে আবারও পুনরায় মেহবিনকে বসিয়ে দেয় আরহাম। এ মেয়ে, তুমি আবারও পালানো দান্দা করছো? আরে বাবা, পালাবো না তো, একটু অপেক্ষা করুন, আমি আসছি। মেহবিন উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে গিয়ে একটা ভেজানো কাপড় নিয়ে আসে। আরহাম তা দেখিয়ে বলে, এটা দিয়ে কী করবে? মেহবিন বিড়বিড় করে বলে, আপনাকে ইচ্ছে মতো ধুবো। কী বললে? আগে কিছু না, আপনি চুপটি করে বসুন না। মেহবিন আরহামের কাছে বসে আরহামের ব্লেজারে লেগে থাকা দুধটুকু মুছতে শুরু করে দেয়। আরহাম মেহবিনের দিকে তাকায়। মেহবিন আরহামের অনেকটাই কাছে, ঠিক যতটা কাছে আসলে একে অপরের নিঃশ্বাস শুনতে পারা যায়। মেহবিন কাপড়টা রেখে লেবু দিয়ে জায়গাটা পরিষ্কার করার প্রচেষ্টা করে। রাহেলা রুমে ঢুকে দুধটুকু তাড়াহুড়ো করে নিয়ে আসতে গিয়ে দুধের গ্লাসগুলো রাহেলার হাত থেকে পড়ে যায়। রাহেলা ভাইজান গো বলে চিৎকার করে ওঠে। মেহবিন চিৎকার শুনে উঠে যায়। তারপর মেহবিন রাহেলার কাছে গিয়ে দুধে পা লেগে পড়ে যেতে নিলে আরহাম মেহবিনকে কোমর চেপে ধরে নিজের সাথে চেপে ধরায়, যাতে করে মেহবিন পড়ে না যায়। আরহাম শক্ত কণ্ঠে বলে, এ মেয়ে, এভাবে কেউ হাঁটে? হাউ স্টুপিডিও, একটু হলেই তো পড়ে যেতে। রাহেলা চিৎকার শুনে আরিয়ান, মজনু ও আক্কাসও চলে আসে। আরিয়ানের ঘরের এই অবস্থা দেখে বলে, ভাই কিসের এত চিল্লাচিল্লি? আরহাম মেহবিনকে উদ্দেশ্য করে বলে, কিসের জন্য আবার? আমাদের বাড়িতে একটা স্টুপিড আছে না, তার কাজে তো প্রতিটা পদে পদে স্টুপিড কাজ করা। আরহামের হাত এখনও মেহবিনের কোমরে। মেহবিন তাকিয়ে আরিহান সহ সবার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মেহবিন এরকম চাহনিতে মেহবিনের মুখশ্রীতে একরাশ লজ্জা এসে ভিড় করছে। মেহবিন আরহামের কানে পিস করে বলে, ছাড়ুন। কি ছাড়বো? বেশরম লোক একটা, আমাকে ছাড়ুন। মেহবিনের কথায় আরহাম তাকে ছেড়ে দেয়। আমি ফ্রেশ হয়ে আসছি। কোনো রকমে আরহাম কথাটি বলে ওয়াশরুমে ঢুকে যায়। বুঝে যাচ্ছে বেচারাও লজ্জা পেয়েছে। আরহামকে এভাবে যেতে দেখে আরিয়ান ও বাকি সবাই হেসে ওঠে। মেহবিন বেচারি বিছানায় বসে পড়ে। আরিয়ান মেহবিনের পাশে বসে বলে, একটা কথা বলবো মেহু? কি? এই যে ভাই তোকে সবসময় আগলে রাখে, এই আগলে রাখার মানুষটা কিন্তু আমাদের জীবনে বড্ড প্রয়োজন। আমাদের জীবনের কত মানুষ আসবে আমাদেরকে কষ্ট দিতে, কিন্তু সেই ক্ষতে মলম লাগাতে একজন আগলে রাখার মানুষটি একবারই আসবে। হয়তো তোর জীবনের আগলে রাখার মানুষটি হলো ভাইয়া। মেহবিন আরিয়ানের কথায় সঠিক মানে বুঝতে পারল না। সে আরিয়ানকে জিজ্ঞাসা করবে, কিন্তু তার আগে আরিয়ান বেরিয়ে গেল। আরহাম মেহবিনকে ভার্সিটির গেটের সামনে রেখে চলে যায়। আজকে আরহামের একটু বেশি ব্যস্ততা ছিল। তা মেহবিনকে স্টুপিড বলার সুযোগটুকুও পায়নি। মেহবিন নিজের ক্লাসে চলে যায়। সেখানে চলে যেতে তার চোখে পড়ে তার বান্ধবীদের দেখে। তাদের মধ্যে আলিশাও ছিল। সে মেহবিনের কষ্টকে দ্বিগুণ করে দিতে অব্র এবং মায়েরার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মেহবিনকে পাঠিয়েছিল। মেহবিনকে এতদিন পরে দেখে তারা এগিয়ে আসে। আলিশা বলে, মেহু তুই কেন আশা করিসনি? কি ভেবেছিস তোদের মতো স্বার্থপর কিছু বন্ধুরা এবং অব্রর মতো প্রতারকের জন্য কষ্টেই আমার দিন পার হয়ে যাবে? দেখ মেহু, তুই কিন্তু বেশি বলছিস। আলিশাকে থামিয়ে দিয়ে মেহবিন আবারও বলে, যেখানে তোদের মতো মুখোশধারী বন্ধুরা আছে সেখানে আরিয়ানের মতো বন্ধুরাও আছে, যারা আসল বন্ধুর মতো বিপদে এগিয়ে আসে। তারা আছে বলেই আমাদের মতো মানুষেরা শত আঘাত পাওয়ার পরেও উঠে দাঁড়াতে পারে। আসলে বন্ধুত্বটা এমনই হয়,
বন্ধুর মতো বন্ধু যদি আমাদের জীবনে থাকে, সত্যি বলছি জীবনটা বড্ড সহজ হবে। অতীতকে সরিয়ে ঘুরে দাঁড়ানোটাও বড্ড সহজ হবে। শুধু জীবনে আরিয়ানের মতো বন্ধু হলেই চলবে। মেহবিনের কথা শুনে সবাই চুপ হয়ে যায়। মেহবিনের সবাইকে পাশ কাটিয়ে তার নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। আরহাম মিটিংয়ে তার নিজের করা ফাইল সহ গুলো তাহসানকে নিয়ে তাদের টিমের সবাইকে বুঝিয়ে দিচ্ছে। সবাইও খুব ভালো করে বোঝার চেষ্টা করছে। রুষা শুধু মুখ কালো করে দাঁড়িয়ে আছে। কিছুটা অভিমান কাজ করছে আরহামের প্রতি। কালকের দিনটাতে অন্তত সে আরহামকে আশা করেছিল, কিন্তু আরহাম তার আশায় এক প্রকার জল ঢেলে দিয়েছে। আরহাম কাজের ফাঁকে গম্ভীর সুরে বলে, মিস রুষা, আমি যখন কিছু বুঝাই সেই টাইমে অমনোযোগী কেন থাকেন, সেটা আমি পছন্দ করি না। রুষা সরি বলে। আরহাম পুনরায় তার কাজ শুরু করে। রুষাকে নিজে বকতে শুরু করে। কে কার প্রতি অভিমান করছে তার কাছে সে মোটেও কোনো গুরুত্বপূর্ণ না। তাহসান রুষাকে দেখে বলে, ইয়ার ওকে মিস রুষা। কথাটি বলে রুষা বেরিয়ে যায়। তাহসান কিছু যেন আন্দাজ করতে পারছে। অব্র বাড়ি থেকে সোজা গাড়িটা ভার্সিটির দিকে ঘুরায়। মেহবিনকে আজকে যে করে হোক তার কথা শুনতে হবে। অব্র তাকে প্রয়োজন পড়লে বাধ্য করবে, তবুও মেহবিনকে তার কথা শুনতে হবে। যদিও আজকে মায়রাকে দেখে অব্রর কেমন যেন ঠিক লাগছিল না। মায়রার ফোনটাও বন্ধ, কিছুতে একটা করতে চাইছে মায়রা, কিন্তু কি? অব্রর মধ্যে এখন নানান রকম চিন্তা এসে ভর করছে, তাই সে দ্রুত গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। মেহবিন নিজের টেস্ট এক্সামটা দিয়ে ক্লাস থেকে বেরোতেই দেখে মায়রা এবং তার গার্লস গ্যাং সব সদস্যরা একসাথে দাঁড়িয়ে আছে। মায়রার ভার্সিটিতে বেশ ক্ষমতা আছে সিনিয়র হিসাবে। মায়রা কিভাবে পথ আটকাতে দেখে মেহবিন বলে, এভাবে পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? কেন তুমি আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে আছো? মায়রার কথায় মেহবিন চমকে বলে, পথের কাঁটা মানে কিসব বলছো তুমি মায়রা? আমাকে যেতে দাও, সামনে থেকে সরো। দাঁড়াও মেহবিন, এত কিসের তাড়া তোমার? তুমি কি ভেবেছ তুমি আমার সংসার ভাঙবে আর আমি বসে বসে দেখব? দাঁতে দাঁত চেপে কথাটি বলে মায়রা। মেহবিন মুচকি হেসে বলে, মানুষের সংসার ভাঙাটা তোমার কাজ মায়রা, এসব কাজ তোমাকে শোভা পায়, আমাকে নয়। এসব কথা আমাকে একদম বলবে না, না হলে আমি প্রিন্সিপাল স্যারকে জানাতে বাধ্য হব। এটা তোমার পার্সোনাল জায়গা না যে তুমি এখানে নিজের পার্সোনাল লাইফে আক্রোশ দেখাবে। স্যার বলছি। মেহবিন মায়রাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে মায়রা মেহবিনের দিকে পা বাড়িয়ে দিয়ে, যার ফলে মেহবিন পড়ে যায় নিচে। মায়রাও তার বন্ধুরা একসাথে জোরে জোরে হাসতে থাকে। মায়রা হাসতে হাসতে বলে, ওরে বাবা রে, আমাদের মেহুরানি কত বড় কথা বলে, অথচ ঠিকমতো হাঁটতেও পারে না। মেহবিনকে দেখে ক্যাম্পাসের সব ছেলে মেয়েরাই হাসছে। মেহবিন ঠোঁট কামড়ে নিজের কান্না আটকানোর চেষ্টা করে। মায়েরাও সবাই মিলে উচ্চস্বরে হাসাহাসি করছে। মেহবিন উঠতে চাইছে, কিন্তু পায়ে চোটের জন্য উঠতেই পারছে না। মায়েরা মেহবিনের দিকে ঝুঁকে বলে, আহারে, আমাদের মেহু ব্যথা পেয়েছে। ওরে বাবা, বেশি ব্যথা পেয়েছ তাই না? মায়েরার এক বান্ধবী মেহবিনের দিকে হাত বাড়িয়ে বলে, কই মেহু, উঠে পড়ো, আমার হাতটা ধরো। বেশি ব্যথা পেয়েছো তুমি, উঠো উঠো। মেহবিন তার হাতটা ধরতে নিলে মেহবিনের বান্ধবী নিজের হাতটা গুটিয়ে বলে, উফো, তুমি তো খুব সাহসী মেয়ে। আমাদের মায়েরাকে এতগুলো কথা শুনিয়ে দিলে, যার সামনে কেউ গলা উঁচু করে কথাও বলতে পারে না, তাকে তুমি এতগুলো কথা শুনিয়ে দিলে। সত্যি তুমি বড্ড সাহসী। তুমি বরং একাই উঠে পড়ো। মায়েরার বান্ধবীর কথা শুনে মায়েরা সহ বাকিরা আরেক দফায় হেসে উঠল। মেহবিনকে সকলে মিলে এক প্রকার হাসির পাত্র বানিয়ে ফেলেছে। মায়েরা মেহবিনকে উদ্দেশ্য করে কটু গলায় বলল, আমার আরহামের থেকে 100 হাত দূরে থাকবে। তুমি জানো না মেহবিন, আমি কতটা খারাপ হতে পারি। আমার সংসার ভাঙতে তোমাকে আমি কিছুতেই কিছু করতে দিব না। আজকে শুধু অন করলাম, আসল শিক্ষা তো আমি তখনই দিব যখন তুমি পুনরায় একই কাজ রিপিট করবে। কথাটি বলে মায়েরাও তার বান্ধবীরা সামনের দিকে এগিয়ে যায়। মেহবিন চাইলেও উঠতে পারছে না। কেউ মেহবিনের দিকে এগিয়েও আসছে না। সবাই শুধু দাঁড়িয়ে তামাশা দেখছে। মেহবিন কষ্ট করে উঠতে নিলে কেউ তার দিকে হাত বাড়িয়ে দেয়। মেহবিন তাকিয়ে দেখে আরহাম। আরহামকে দেখে মেহবিন ভরসাটুকু পায়। মেহবিন আরহামের হাতটুকু শক্ত করে ধরে। আরহাম মেহবিনকে আস্তে করে উঠিয়ে নেয়। আরহাম খেয়াল করে দেখে মেহবিনের পাটা ফুলে গেছে চোট পেয়ে। আরহামের মেজাজ বিগড়ে যায়। আরহাম মেহবিনের দিকে তাকিয়ে বলে, ব্যথা পেলে কি করে তুমি? সত্যি মেহবিন, সব সময় তোমার স্টুপিড কাজ না করলে হয় না, তাই না? আরহাম মেহবিনের নিচে ঝুঁকে মেহবিনের পাটা নিজের হাঁটুতে নিয়ে পকেট থেকে একটা স্প্রে করে ব্যথা পাওয়ার জায়গাটাতে স্প্রে করে দেয়, যেন ব্যথাটা কমে যায়। সবার দৃষ্টি এখন মেহবিন ও আরহামের দিকে স্থির। আরহাম মেহবিনের পায়ে হাত দেওয়ার জন্য মেহবিনের অস্বস্তি হচ্ছে। কি করছেন কি ছাড়ুন, আমার পায়ে হাত দিচ্ছেন কেন? স্টুপিড মেয়ে একটা, একদম চুপ করবে তুমি। পায়ে ব্যথা পেয়েছ, স্প্রে না করলে পাটা আরও ফুলে যাবে।
মেহবিন আর কোনো কথা বাড়ালো না। আরহাম এবার সকলের দিকে তাকিয়ে বলল, আর আপনারা সবাই এখানে দাঁড়িয়ে কি সার্কাস দেখছেন? এখানে একজন ব্যথার কারণে উঠতে পারছে না, আর আপনারা এখানে মজা নিচ্ছেন? আদৌ আপনারা সবাই মানুষ তো? আরহামের কথায় মায়রা থেমে যায়। মায়রা যাচ্ছিল, কিন্তু আরহামকে দেখে সে ভ্রু কুঁচকে তাকায়। সে বুঝতে পারছে না মেহবিনের সাথে অজ্ঞাত লোকটি মেহবিনের কে হয়। আরহাম তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আজকাল মানবতা সবই হারিয়ে গেছে। আজকাল মানুষ বিপদে পড়লে আমরা তার দিকে সাহায্যের হাত না বাড়ালেও তার দিকে তাকিয়ে আমরা মজা নিতে পারি, তার ভিডিও করে ভাইরাল করি। এটাই আমাদের বর্তমান সমাজের মানচিত্র। সত্যি ঘৃণিত হয়ে উঠেছে আমাদের সমাজ, আমাদের মানব সভ্যতা। আরহামের কথা শুনে সবাই শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মায়েরা এক কোণে হাত বাজ করে দাঁড়িয়ে থাকে। আরহাম হয়তো তাকে দেখেনি, কিংবা তার করা কার্যক্রমের সাক্ষীও হয়নি। মায়েরা একটা জিনিসই বুঝতে পারছে না, কে এই লোকটা। মায়ের কাছে কেমন যেন চেনা চেনা লাগছে, কিন্তু কোথাও দেখেছে ঠিক মনে করতে পারছে না। আরহাম মেহবিনের হাতটা ধরে আস্তে করে গাড়ির দিকে নিয়ে গেল। তারপর মেহবিনকে সাবধানতার সাথে মেহবিনকে গাড়িতে বসিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। গাড়িতে আরহামকে দেখে বোঝা যাচ্ছে আরহাম বেশ চটে আছে মেহবিনের প্রতি। আরহামের মিটিংটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল, তাই আরহাম মেহবিনকে ভার্সিটি থেকে নিতে গিয়েছিল। কিন্তু যখন গিয়ে মেহবিনের এরকম খারাপ একটা অবস্থায় পড়ে যায়, তখন আরহামের মাথাটাই কাজ করা বন্ধ করে দিয়েছে। সে দ্রুত ছুটে গিয়েছিল মেহবিনের কাছে। মেহবিনের গলাটা পরিষ্কার করে বলে, বলছিলাম কি, আমি না ইচ্ছে করে করিনি কাজটা। সঙ্গে সঙ্গে আরহাম গাড়িটা থামিয়ে দেয়। মেহবিন ঝুঁকে যায়। আরহাম মেহবিনের কাছে এসে রাগান্বিত গলায় বলে, ডোন্ট এক্সকিউজ মেহবিন, ইউ জাস্ট স্টুপিড। সবসময় নিজের মতো করে চলো। একটিবার কি ভাবো না তোমার ঘরে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে? তাকেও তো খেয়াল রাখাটা তোমার দায়িত্ব, তাই না? তুমি যদি এইভাবে বেখেয়ালিভাবে এখন থাকো, এতে বেবিরও ক্ষতি হবে। সবসময় তো আর আমি থাকবো না তোমাকে বাঁচাতে। আরহামের বলা প্রতিটি কথায় যেন ফুটে উঠেছে মেহবিন ও তার সন্তানের প্রতি গভীর চিন্তা। কিন্তু এত কিসের চিন্তা আরহামের? মেহবিন জানে আরহাম তার পাশে সব সময় থাকবে না। শুধুমাত্র কয়েকটা মাস মেহবিনের দায়িত্ব নিয়েছে। মেহবিন আরহামের দিকে তাকিয়ে বলল, আমারও আমার বেবির জীবনটা শুধুমাত্র একার। একাই পারবো আমি আমার বাচ্চাকে সামলাতে, আমি জানি। সেইটুকু ভরসা নিজের উপর আমার আছে। আপনি কোনো চিন্তা করবেন না। আরহাম মেহবিনের দিকে আরেকটু আগায়, যার কারণে মেহবিন কিছুটা পিছিয়ে যায়। আরহাম মেহবিনের কানে আলতো সুরে আলতো সুরেই বলে, আমাদের জীবনে যে পথ রয়েছে সেই পথে আমাদের একাই হাঁটতে হবে। সেই পথে কিছু মানুষ আসবে যারা আমাদের আশপাশে থেকে আমাদের পথ চলার রাস্তাটুকু সহজ করে দেয়। আমি শুধু সেই সব মানুষদের কাজটাই করছি। বাকি পথ তুমি একাই হাঁটছো মেহবিন। কথাটা বলে আরহাম মেহবিনের থেকে দূরে গিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। মেহবিন আরহামের কথা শুনে কিছুই বলল না। আরহামের মুখে নিজের নামটি শুনে মেহবিনের ভালো লাগলো। মেহবিনের যেন আরিয়ানের কথাটার মানে এখন হলেও বুঝতে পারল না। আরিয়ানের ভাষ্যমতে আরহাম এমন এক মানুষ যে সকল পরিস্থিতিতে মেহবিনকে আগলে রাখবে। পরক্ষণে মেহবিন আনমনে ভেবে ওঠে, আরহাম তো তাকে শুধুই সাহায্য করছে, আর তেমন কিছুই না। মেহবিন নিজের মনটাকে শান্ত করে নিজের চিন্তাটাকে দূরে রেখে দেয়। এদিকে অব্র ভার্সিটি এসে জানতে পারে মায়রার কার্যকলাপের কথা। সঙ্গে সঙ্গে অব্রর মাথায় ধাউ ধাউ করে আগুন জ্বলে ওঠে। অব্র রাগে গাড়ির দরজায় বাড়ি মেরে মায়রার ক্লাসের দিকে এগিয়ে যায়। মায়রা তার বন্ধুদের সাথে কিছু বিষয়ে কথা বলছিল। অব্রকে দেখে মায়রা বলে ওঠে, তুমি এখানে অব্র? অব্র কিছু না বলে সকলের সামনে এক প্রকার টানতে টানতে মায়রার হাত ধরে বাহিরে নিয়ে যেতে থাকে। ভার্সিটির সবাই অব্র মায়রার দিকে তাকিয়ে আছে। মায়রা বারবার বলে যাচ্ছে কেন অব্র তাকে ছেড়ে দেয়, কিন্তু অব্র তার কথা কোনো কর্ণপাত করে না। তাকে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যায়। মায়রাকে বাড়িতে এনে অব্র মায়রাকে ড্রয়িং রুমে ছুঁড়ে ফেলে। অব্রর মা ঈশা বেগম এখন বাড়িতে নেই। মায়রা অব্রর এমন ব্যবহারে অবাক হয়ে বলল, আমার সাথে এমন করছো কেন অব্র? আমি কি করেছি? অব্র মায়রার দিকে ঝুঁকে মায়রার গলাটা চেপে ধরে বলল, একদম ন্যাকা সাজবে না মায়রা, আমি সব জানি কিভাবে তুমি আজ সবার সামনে মেহবিনকে অপমান করেছ। তোমার সাহস কি করে হলো মেহুকে এভাবে অপমান করার? কি এমন করেছে মেহু? তোমার যা বলার তো আমার সাথে বলতে। মেহুকে এভাবে টানতে গেলে কেন মাঝখানে? মায়রা চিৎকার করে ওঠে, তোমার মেহুই তো সব নষ্টের গোড়া। তার জন্যই তো আজ আমার সংসার ভাঙতে বসেছে। কেননা তোমার মেহুর প্রতি তোমার দরদ উতলে উঠেছে, যা আমি সহ্য করতে পারছি না অব্র। মায়রার কথায় অব্র দমে যায়। মায়রা আবারও চিৎকারের সুরে বলে, যে মিহুকে নিয়ে তুমি আমার সাথে ঝগড়া করছো, সেই মিহু কিন্তু নতুন কাউকে জুটিয়ে ফেলেছে। দিব্যি নতুন প্রেমিকের সাথে প্রেম করে বেড়াচ্ছে।
কথাটি শুনে অভ্রর বুক ধক করে ওঠে। সে মায়েরার দিকে তাকাতে মায়েরা আবারও বলে, এসব চরিত্রহীন মেয়েরা আর কি করতে পারে বলো তো? এদের তো শুধু নতুন কাউকে জোটাতে পারলেই হলো। আজ এর সাথে তো কাল ওর সাথে। মেহবিন এমন একটা মেয়ে যে এখন নতুন কাউকে পেয়েও শান্তি হয়নি। ও এখন আমার সংসারটাও শেষ করে দিতে চাইছে। বাজারি মেয়ে একটা। মায়েরার মুখে এমন কটূক্তি বাক্য শুনে অভ্র মায়েরার গালে থাপ্পড় দিতে গিয়েও থেমে যায়। মায়েরা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। অভ্র কী ভেবে যেন নিজের হাত গুটিয়ে নেয়। মায়েরার দিকে তাকিয়ে বলে, মেহবিনের নামে আর একটা বাজে কথা শুনলে আমার থেকে খারাপ আর কেউ হবে না মায়েরা। অভ্র উঠে পড়ে। মায়েরার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। আজ অভ্র তার দিকে হাত তুলতে যাচ্ছিল, যে অভ্র বিয়ের আগে কখনো তার গায়ে একটা আঁচও আসতে দেয়নি। মায়েরার মাথাটা যেন কেমন চক্কর দিয়ে উঠল। মায়েরা লুটিয়ে পড়ল মেঝেতে। আরহাম মেহবিনকে বাড়িতে ঢুকেই শুনতে পায় কারো হাসাহাসির শব্দ। আরহাম ও মেহবিন গিয়ে দেখে আরহামের মায়ের সাথে একজন বয়স্ক মহিলা, একজন যুবতী মেয়ে আছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটা গর্ভবতী। আরহামকে দেখে বয়স্ক মহিলাটি এগিয়ে এসে বললেন, আমার আরহাম বাবাজি, কেমন আছো? আরহাম সৌজন্যতার হাসি দিয়ে বলল, এই তো ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? মহিলাটি এবার মেহবিনকে উদ্দেশ্য করে বলল, এই তো বাবা, আমরা ভালোই আছি। এই মিষ্টি মেয়েটা বুঝি তোমার বউ? বউ ডাকটা শুনে মেহবিন আরহামের দিকে তাকায়। আরহামি দৃষ্টি নিচের দিকে। আরহাম কোনো রকম আসছে বলে তাড়াহুড়ো করে উপরে চলে যায়। মহিলাটির প্রশ্নের সঙ্গে সঙ্গে আরহামের মা বলল, হ্যাঁ, আমাদের আরহামের বউ। বড্ড মিষ্টি বউমা আমার। আরহামের মা বুঝতে পারলেন মেহবিন অজ্ঞাতম বয়স্ক মহিলাটি ঠিক কে তা বুঝে উঠতে পারছেন না। তাই আরহামের মা বললেন, মেহু, উনি হচ্ছেন তোমার খালা শাশুড়ি বলতে পারো। আমার মামাতো বোন রুবি। রুবি তার বৌমাকে নিয়ে আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছেন। আসলে আমাদের রুবির বৌমা মা হতে চলেছে। বয়স্ক মহিলাটি মেহবিনকে দেখে কিছুটা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোর বউকে দেখেও তো মনে হচ্ছে সে সন্তান সম্ভবা। যতটুকু শুনেছি তা আমাদের মিষ্টি দিলি না যে? তার মধ্যে তো ছেলে লুকিয়ে বিয়ে করলো। তারও কিছু জানলাম না। এত কিসের লুকোছুরি তোদের? আমাদের বৌমার খবর জানার পর তো আমরা পুরো এলাকায় জানিয়ে দিয়েছি। আমার ছেলে তো বাবা হওয়ার খবর জানার পরেই পুরো এলাকায় মিষ্টি বিতরণ করেছে। আচ্ছা, তোমরা কি কিছু লুকাচ্ছ? বয়স্ক মহিলাটির এরকম বিভ্রান্তকর প্রশ্নে মেহবিন কী বলবে কিছু বুঝতে পারছে না। সে তো জানে সে আরহামের বউ না, কিংবা তার সন্তানও আরহামের নয়। শুধুমাত্র 9টা মাসই সে এবং তার সন্তান আরহামের পরিচয় এই বাড়িতে রয়েছে। আচ্ছা, 9 মাস পর কি হবে? কি হবে এই সন্তানের আসল পরিচয়? এসব ভাবতে গেলেও মেহবিনের মাথা ধরে যায়। আরহামের মা কোনো রকম হেসে বললেন, আসলে কিছুটা তাড়াহুড়ো করে বিয়েটা হয়েছে। তার মধ্যে বাচ্চা হওয়ার খবর। আরহামের বাবাও এ সময় বাড়ি নেই। কাল পরশুর মধ্যে চলে আসবে। তিনি আসলে আমরা সবাইকে একেবারে মিষ্টি খাইয়ে সুখবরটা জানিয়ে দেব। মহিলাটি হেসে বললেন, তা বৌমা জানো আমার ছেলেটা কত পাগল? পুরো বাড়িতে বাচ্চারা খেলনায় পরিপূর্ণ করেছে। আমার বৌমাকে একেবারে চোখের আড়ালই করে না। রাত দিন ধরে শুধু বাচ্চার নামকরণ নিয়ে ব্যস্ত থাকে। প্রথম বাচ্চা বলে কথা, কোনো শখ আমার ছেলে অপূর্ণ রাখবে না। তা মেহুমা, তোমার বড় বুঝি এসব করছে? মেহবিন ভাবলো বাড়িতে জায়গা দিয়েছে এটাই তো অনেক, তার মধ্যে আবার এসব করবেন উনি? তাও যদি সত্যিকারের বর হতো তাহলেই মানা যেত। মেহবিনকে এসব আপত্তিকর প্রশ্ন থেকে আরিয়ান এসে বাঁচিয়ে দিল। আরিয়ান ঢুকে মেহবিনকে উদ্দেশ্য করে বলল, ভাবি, তুমি আমার জামাটা কোথায় রেখেছিলে ঠিক পাচ্ছি না, এসে খুঁজে দিয়ে যাও তো। আরিয়ানের তালে সায় দিয়ে মেহবিন বলল, এই তো আসছি। মেহবিন আরিয়ানের পিছনে আরিয়ানের ঘরে চলে যায়। আরিয়ানের ঘরে এসে যেন মেহবিন হাঁপ ছেড়ে বাসে। মেহবিন বিছানায় বসে বলল, আজকে তুই সত্যি আমাকে বাঁচিয়ে দিলি। আরিয়ান নিজের হাতের ঘড়িটা টেবিলে রাখে। বলল, তুই কিভাবে এদের টলারেট করিস বলতো? সারাদিন শুধু এটা সেটা জিজ্ঞাসা করতেই থাকে। মানুষের ঘরের খবর জেনে তা এলাকা জুড়ে ছাড়িয়ে দিলে এদের পেটের ভাত হজম হয় না। মেহবিন ঠেস দিয়ে বসে বলে, শরীরটা আবারও কেমন যেন দুর্বল লাগছে। আরিয়ান কিছু একটা ভেবে বলে, আজকে মেহু, তুই আজকে প্রপারলি খাওয়া দাওয়া করেছিস তো? মেহবিন অসহায় ফেস করে বলে, সকালে খেতে পারিনি, বমি আসছিল, তাই না খেয়ে ভার্সিটি চলে গিয়েছি। আর ইউ সিরিয়াস মেহু? এই টাইমে প্রপারলি খাওয়া দাওয়া করাটা কতটা ইম্পর্টেন্ট তুই জানিস? টাইমলি না খেলে তো বেবির ক্ষতি হবে। সত্যি, তোকে কিচ্ছু বলার নেই। এমনি এমনি কি আর এই মেয়েকে স্টুপিড বলি আমি? আরহাম রাগান্বিত সুরে কথাটি বলে রুমে ঢুকল। আরহামকে দেখে মেহবিন শুকনো ডোক গিলল। এবার সে গেছে একেবারে। আরহাম মেহবিনের দিকে তেড়ে এসে বলল, একটা কথা বললে কি তোমার মাথায় যায় স্টুপিড কোথাকার? ইউ আর জাস্ট এ ব্লাডি গার্ল।
কথাটি বলে আরহাম মেহবিনের হাত ধরে বলে, আমার সাথে এক্ষুনি যাবে তুমি, তোমার ব্যবস্থা করছি আমি। মেহবিন অসহায় পেশ করে বলে, আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আরিয়ান ভাই আমার, এ জল্লাদের থেকে আমাকে বাঁচা। আরিয়ান অন্যদিকে ঘুরে বলে, আমি জানি না, এবার দোষটা তোর। আরহাম মেহবিনের হাত ধরে নিয়ে যেতে যেতে বলল, আমাকে জল্লাদ বলা না, এবার সত্যি তোমাকে জল্লাদগিরি করে দেখাবো আমি। মেহবিন পারলে তো কেঁদেই দিবে এইবার। মায়রাকে অজ্ঞান হয়ে যেতে দেখে ঘাবড়ে যায় অব্র। অব্র তাড়াতাড়ি মায়রার কাছে গিয়ে মায়রার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সে ব্যর্থ। অব্র মায়রাকে কোলে করে তাদের বেডরুমটায় নিয়ে যায়। তারপর ডক্টরকে ফোন করে জানায় ডক্টর জানিয়েছে সে আসছে। অব্র পানির গ্লাসটা হাতে নিয়ে মায়রার দিকে ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, তবুও মায়রার জ্ঞান ফিরছে না। অব্র বুঝতে পারছে না হঠাৎ করে মায়রার কি হলো। ডক্টর এসে মায়রাকে চেক আপ করছে। ঈশা বেগম অব্রর দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনি বুঝতে পারছেন তার ছেলের জন্যই মায়রার এরূপ অবস্থার জন্য দায়ী। ডক্টর কিছুক্ষণ পরে বললেন কিছুক্ষণ পরে মায়রার জ্ঞান ফিরে আসবে, কিন্তু হঠাৎ করে মায়রা অজ্ঞান হয়ে কেন গেল? অব্রর প্রশ্নে ডাক্তার বললেন, সেটা আমিও বুঝতে পারছি না। আপনি বরং আপনার স্ত্রীকে নিয়ে কাল আমার চেম্বারে একবার আসুন, আমি কয়েকটা টেস্ট করাতে চাই ওনার। ডক্টর কথাটি বলে বেরিয়ে চলে গেলেন। ঈশা বেগম তার ছেলের কাছে এসে বললেন, এসব কি করেছো তুমি অব্র? আজকে মেয়েটা তোমার জন্য অসুস্থ হয়ে পড়েছে। মায়েরার বাবা যদি মেয়ের এই অবস্থার কথা জানতে পারেন তাহলে কি হবে তুমি বুঝতে পারছো? অব্র এবার মুখ খুলে বলে, আমাকে ক্ষমা করবে মা, আমার মনে হচ্ছে না আমি ভুল কিছু করেছি। মায়েরা মেহবিনের নামে বাজে মন্তব্য করেছে, তা আমি কি করে সহ্য করব তুমি বলো তো? যতই হোক মেহবিন আমার প্রাক্তন স্ত্রী। আমার মতে মায়েরা যদি পুনরায় মেহবিনের বাজে কিছু বলে তাহলে আমার হাত সত্যি সত্যি উঠে যাবে। ঈশা বেগমের অবাক সুরেই বলল, অব্র তুমি এসব কি বলছো? এখন কি তোমার কাছে মায়েরার থেকে মেহবিন বেশি কিছু হয়ে গেল? অব্র কিছুক্ষণ চুপ থেকে বলল, হয়তো তাই। অব্র আর দাঁড়ালো না, দ্রুততার সাথে বেরিয়ে গেল বাসা থেকে। মায়েরার জ্ঞান ততক্ষণে ফিরে গিয়েছে। সে অব্রর বলা সব কথাই শুনে ফেলেছে। সে শুয়ে থেকেই কেঁদে ওঠে। মায়েরার কান্নার আওয়াজ শুনে ঈশা বেগম মায়েরার কাছে চলে যায়। মায়েরা ঈশা বেগমকে জড়িয়ে ধরে বলল, দেখলেন আন্টি, আমি বলছিলাম না অব্র আগের মতো নেই। অব্র দিন দিন পসেসিভ হয়ে উঠেছে মেহবিনের প্রতি, দুর্বল হচ্ছে ধীরে ধীরে। এভাবে চলতে থাকলে মেহবিন ঠিক অব্রর লাইফে ফিরে আসবে। আমি থাকতে তা হতে দিব না। ছেলের সংসার ভেঙে যাক তা আমি কিছুতেই চাইব না মা। আমার কাছে একটা উপায় আছে। ঈশা বেগমের কথা মায়েরা বলল, কি উপায় আন্টি? আরহাম মেহবিনের হাত ধরে বিছানায় নিয়ে গিয়ে বসায়। মেহবিনকে বসিয়ে আরহাম নিজের ব্লেজারটা রেখে বাহিরে চলে যায়। মেহবিন বুঝতে পারছেন আরহাম হঠাৎ কোথায় গেল। আরহাম রান্নাঘরে গিয়ে দেখে রাহেলা রান্না করছে। আরহাম রাহেলাকে উদ্দেশ্য করে বলল, মা কোথায়? বড় খালা তো এই তো মাত্র গেল, আর তার বোনের লগে কই জানি। আপনি হঠাৎ রান্নাঘরে কিছু লাগবে? আমি স্যুপ রান্না করব, তুমি এখন রান্নাঘর থেকে যাও। কিন্তু ভাইজান আপনি রান্না করবেন? না হলে কি করব, তুমি তো স্যুপ করতে পারো না, তার মধ্যে মাও নেই। এদিকে মেহবিন সকাল থেকে কিচ্ছু খায়নি, বড্ড স্টুপিড মেয়ে একটা। স্যুপটা খেলে একটু মুখে রুচি আসবে, দেখি সরো। রাহেলা রান্নাঘর থেকে সরে গেল। তার বিশ্বাস করতে একটু কষ্টই হচ্ছে যে আরহাম এক গ্লাস পানিও নিজে থেকে খেত না, সে নাকি আজ রান্না করবে। সত্যি ভাইজান বড়ভাবিকে বড্ড ভালোবাসে। কথাটি বলে রাহেলা মুচকি হাসে। আরহাম ইউটিউব থেকে বের করে স্যুপ রান্না করে ফেলল খুব সহজেই। মেহবিন রুমে বসেছিল। আরহাম স্যুপের বাটিটা রেখে বলল, এই যে স্টুপিড মেয়ে, এই স্যুপটা খেয়ে পেলো, আমার সামনে খাবে তুমি। যদি এটা ফিনিশ না করো দেখবে কি করি আমি। মেহবিন উঠে দাঁড়িয়ে বলল, আন্টি তো বাসায় নেই, তাহলে স্যুপ কে করলো? এই স্যুপ কি আপনি করেছেন? আপনি রান্না করেছেন, তাও আমার জন্য? বড্ড বেশি কথা বলো তুমি, আগে খেয়ে নাও। আচ্ছা প্রচণ্ড গরম স্যুপটা, আমি বরং খাইয়ে দিচ্ছি। আরহাম স্যুপের বাটিটা হাতে নিয়ে স্যুপে হালকা ফুঁ দিয়ে মেহবিনের মুখের সামনে তুলে ধরে। মেহবিনও খেয়ে নেয়। আরহাম খুব যত্ন করে মেহবিনকে খাইয়ে দিচ্ছে। মেহবিনের কেন যেন বড্ড ভালো লাগছে, মানুষটা কতটা যত্ন করে তাকে। সবটাই কি দায়িত্ব থেকে? মেহবিনের মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে। মেহবিনের ঘরে ঢুকে অবাক হয়ে গেল, সে আশা করেনি এত কিছু। আরহাম হঠাৎ এরকম কিছু মেহবিন কিছুতে ধারণা করতে পারেনি। কালকে রাতে মেহবিন আপন মনে নিজের গর্ভের অনাগত সন্তানের সাথে কথা বলছে। কথার এক পর্যায়ে মেহবিন বলছিল, আমার বেবি তুমি, একদম মন খারাপ করো না,
আমার তো এখন সামর্থ্য নেই, তাই তোমার জন্য তেমন কিছু করতে পারছি না। না হলে আমি তোমার জন্য পুরো ঘর খেলনায় পরিপূর্ণ করে দিতাম। কিন্তু তুমি চিন্তা করো না, তুমি একবার পৃথিবীতে চলে আসো, তোমার মা চাকরি করে তোমাকে সব কিছু এনে দিবে, বাবার অভাব বুঝতে দিবে না তোমায়। আরহাম তখন রুমে ঢুকতে গিয়েও সব শুনে ফেলে। মেহবিনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আরহাম ব্রু কুঁচকে বলে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? রুমটা ঠিকঠাক আছে তো? আরহামের কথায় ঘোর ভেঙে যায় মেহবিনের। চারপাশে চোখ বুলিয়ে দেখে রুমটা পুরোই বাচ্চাদের খেলনায় পরিপূর্ণ। বিছানার পাশে ছোট্ট বাচ্চাদের বিছানা, চারপাশের দেওয়াল জুড়ে ছোট ছোট কার্টুনের ছবি। মেহবিন এসব দেখে বলল, এসব কি করছেন আপনি? কেন দেখতে পারছো না তুমি? অন্ধ নাকি? দেখুন, এসব কেন করছেন আমি জানি। আপনি কালকে আমার প্রতিটি কথা শুনেছেন, তাই না? দেখুন, আমাকে আর দয়া করবেন না। এমনিতে আমি আপনার দয়া নিয়ে বাড়িতে আসি, আমি আর দয়া নিতে পারছি না। কথাটি বলে মেহবিন চলে যেতে নিলে আরহাম তার হাত জোড়া আঁকড়ে ধরে। আরহামকে এভাবে হাত ধরতে দেখে মেহবিন আরহামের দিকে তাকাতেই আরহাম বলে, এমনি এমনি কি আমি তোমাকে স্টুপিড বলি? আচ্ছা, যে বেবিটা আসছে তাকে কি আমি একটু আদর করে কিছু দিতে পারি না? তোমার কিংবা তোমার প্রাক্তনের মাঝে যাই হয়ে থাকুক না কেন, তোমার গর্ভে যে সন্তান রয়েছে সে কি দোষ করেছে? সে কেন সব কিছু থেকে বঞ্চিত হবে? আরহামের কথাতে বাচ্চার প্রতি গভীর ভালোবাসা অনুভব করা যায়। কিন্তু পরের বাচ্চা নিয়ে আরহামের এত কিসের ভালোবাসা? আরহাম আবারও বলল, হ্যাঁ, আমি হয়তো বেবির আসল বাবা নই, নকল বাবা, কিছু মাসের জন্য। এ 9 মাসে না হয় নকল বাবা হয়ে দায়িত্বটুকু পালন করব। মেহবিন আরহামের কথা শুনে কিছু বলল না। মেহবিন দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল। আরহাম সেদিকে তাকিয়ে হাসল। তারপর আপন মনে বিড়বিড়িয়ে কিছু বলে বারান্দায় চলে যায়। আরহামের বারান্দায় আসতে তার ফোনে রুষার কল আসলো। আরহাম এভাবে ফোন কেটে দেওয়ায় রুষার মনটাই এসে দুঃখ ধরা দিল। আজ আরহামকে তার খুব মনে পড়ছিল, তাই সে ফোন করেছিল তার প্রিয়কে। স্যার, ভালোবাসায় এতটা বেদনা, এতটা অবহেলায় কেন থাকে? আপনাকে যে বড্ড ভালোবাসি, আপনার ভালোবাসা না পেলেও আপনার অবহেলাটুকু মাথা পেতে গ্রহণ করব। কথাটি বলতে বলতে রুষার চোখে জল চলে আসে। আরহামের মা ছেলের ঘরে এসে ছেলের কাণ্ড দেখে মুচকি হাসে। মেহবিনকে বলে, এটা কি সে আরহামের ঘর যে আরহাম কিনা নিজের রুমে অন্য কারো জিনিস দেখলে তা দ্রুত সরিয়ে ফেলতো? নিজের রুমে অন্য কারো জিনিস রাখতে দিত না, নিজের রুমও শেয়ার করতো না। সেই ছেলের কিনা আজ নিজের সন্তানের জন্য নিজের ঘরটাকে খেলনায় পরিপূর্ণ করে ফেলল। আরিয়ানও তার মাকে সায় দিয়ে বলল, সত্যি ইহা বিশ্বাসযোগ্য নহে। মা, তুমি ঠিকই বলেছিলে। ভাই বাবা হবে বলে সত্যি চেঞ্জ হয়ে গেছে। সত্যি একজন ছেলে ও মেয়ে মা বাবা হওয়ার পরে একদম চেঞ্জ হয়ে যায়, তাই না ভাবি? মেহবিন আরিয়ানের দিকে চোখ রাঙায়। আরহামের মা মেহবিনের হাত ধরে বলে, জানো মেহবিন, আমার ছেলেটা খুব ছোটবেলা থেকে বাচ্চাদের খুব পছন্দ করে, বাচ্চাদের সাথে খুব মিশত। যখনও জানতে পারলো বাবা হতে চলেছে, প্রথমবার বাবা হচ্ছে তো, নিজের সন্তানকে তাই যথেষ্ট চিন্তা, তাই তোমাকে এত বকাবকি করে মা। আরহামের মায়ের কথায় মেহবিনের মনে থাকা সকল সন্দেহ আরহামকে ঘিরে তা নিমিষে দূর হয়ে গেল। আরহামের বাচ্চা পছন্দ, তাই আরহাম তার বাচ্চার জন্য এত কিছু করেছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চা নিয়ে নাও মায়েরা। এ বাচ্চা দিয়ে অব্র থেকে মেহবিনকে দূরে রাখতে সম্ভব হবে তুমি। মায়েরা অবাক হয়ে তার শাশুড়ির দিকে তাকায়। এ সময় তো তার পার্টি করার বয়স। নিজের মতো লাইফটাকে এনজয় করতে চেয়েছিল অব্রর সাথে মায়েরা। কিন্তু সেই এখন অব্রকে কাছে রাখতে মায়েরাকে বাচ্চা নিতে হবে? এটা কেমন কথা? অন্য উপায় কি নেই অব্রকে ধরে রাখার? মায়েরার ভাবনার মাঝে ঈশা বেগম আবার বলেন, এত ভেবো না মায়েরা। অব্র যা অবস্থা দেখছি, সে গভীরভাবে বেকুল হয়ে যাচ্ছে মেহবিনের প্রতি। অব্ররে বেকুলতা বাড়তে থাকলে তাকে কিছুতেই আর দমিয়ে রাখা যাবে না। অব্র ঠিকই মেহবিনের কাছে ফিরে যাবে। কথাটি বলেই ঈশা বেগম উঠে চলে গেলেন। মায়েরা পড়ে গেল চিন্তায়। অব্র জ্যামে পড়ে আছে। অফিস আজকে সে দ্রুত যাবে, অনেক কাজ পড়ে আছে তার। সে ভেবে রেখেছে মেহবিনের পিছনে সে একবার লোক লাগাবে। মেহবিন ঠিক কোথায় আছে তাকে জানতেই হবে। অব্র সিটে মাথা হেলিয়ে দিতে তার চোখ যায় তার পাশের পরের গাড়ির দিকে। মেহবিন সেই গাড়িতে বসে আছে। মেহবিনকে দেখে তৎক্ষণাৎ উঠে বসে অব্র। মেহবিন কার গাড়িতে আছে তা বুঝতে পারছে না। মেহবিন ও আরহাম একসাথে আজ বেরিয়েছে প্রতিদিনের মতো। আরহাম মেহবিনকে ভার্সিটিতে নামিয়ে অফিসে চলে যাবে। জ্যাম ঠিক কখন ছুটবে তা আরহাম কিংবা মেহবিন কেউই বুঝতে পারছে না। আরহাম একরাশ বিরক্তি নিয়েই বসে আছে। আকাশে মেঘ জমেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি নামার পূর্বে প্রকৃতিতে আলাদা এক পরিবেশ সৃষ্টি হয়। মৃদু ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে, মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে বলে। মেহবিন জানালার গ্লাসটা খুলে দিল। ঠান্ডা মৃদু বাতাস মেহবিনের গায়ে বারবার স্পর্শ করে যাচ্ছে। আরহাম ভাবল মেয়েটাকে বকবে এভাবে গ্লাস খুলে দেওয়ায়। পরক্ষণে সে তা করতে পারল না।
বাতাসে মেহবিনের চুলগুলো খাপছাড়া হয়ে নিজের মতো উঠছে। এই দৃশ্যটি নিঃসন্দেহে অপূর্ব। আরহাম হয়তো এই দৃশ্যটি আপাতত ঘেঁটে দিতে চায় না। সে নিজের মতো করেই রইল মেহবিনের দিকে, যা মেহবিনের অজানা। মায়েরা আজ একাই ডক্টরের চেম্বারে এসেছে। মায়েরা অব্রকে বলেছিল একটিবার যেন তার সাথে যায়, কিন্তু অব্র কাজের বাহানা দিয়ে এক প্রকার মায়েরাকে এড়িয়ে চলে গেছে। ডক্টর অনেকক্ষণ ধরে মায়েরার রিপোর্ট চেক করছে। কিছুক্ষণ দেখার পর ডক্টর এমন কিছু বললেন যা শুনে মেহবিন স্থির হয়ে গেল। বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অব্র অনেকক্ষণ ধরে মেহবিনকে লক্ষ্য করছে। সে ঠিক বুঝে উঠতে চেষ্টা করছে মেহবিনের সাথে কে আছে এই লোকটা। আকাশে বিদ্যুৎ চমকানো শুরু হয়। খুব জোরে বাজ পড়ায় মেহবিন ভয় পেয়ে আরহামকে শক্ত করে জড়িয়ে ধরল। আরহাম চমকে উঠে আরহামও তার হাত মেহবিনের পিঠে রাখে, যেন মেহবিন ভরসা পায়, ভয় না পায়। অব্রর সামনে দৃশ্য পড়তে তার মাথায় রক্ত চড়ে বসে, হাত দুটো মুঠো করে ফেলে। মেহবিন অন্য একটা ছেলেকে তার সামনে জড়িয়ে ধরে আছে। কিন্তু কে ছেলেটা? বৃষ্টির কারণে ভালোমতো ছেলেটাকে দেখতে পারছে না অব্র, কেননা ছেলেটার মুখ অন্যদিকে ঘোরানো। সে গাড়ি থেকে বের হতে নিতেই নিজের প্রাক্তন স্ত্রীকে অন্য কারো বউকে দেখে অব্রর নিজের রাগকে সংযত করা বড্ড কঠিন লাগছে। যতই হোক মেহবিন তার স্ত্রী ছিল। একদিন মেহবিনও তো এইভাবে ভয় পেলে জড়িয়ে তাকে ধরত, কিন্তু আজ মেহবিন অন্য কাউকে জড়িয়ে ধরছে। তা যেন মেনে নিতে পারছে না অব্র। মেহবিন ঠিক কাকে জড়িয়ে ধরে আছে তা বুঝতে পারছে না অব্র, কেননা আরহামের মুখটা অন্যদিকে ঘুরানো বলে অব্র আরহামের মুখ দেখতে ব্যর্থ। অব্র গাড়ি থেকে বেরোতে নিলে তার ফোনে হঠাৎ বেজে ওঠে। অব্র ফোনে তাকিয়ে দেখে তার মায়ের ফোন। সে ফোনটা কাটতে নিলে অব্রর মা পুনরায় ফোন করে তার ছেলেকে। বাধ্য হয়ে অব্র তার মায়ের ফোন ধরার সাথে সাথে অব্রর মা নিজের কণ্ঠে কাঠিন্য ভাব নিয়ে বলে, অব্র, কোথায় তুমি? অব্র মেহবিনের দিকে তাকিয়ে বলল, একটা জরুরি কাজে এসেছি। যেখানেই থাকো না কেন এক্ষুনি ফিরে এসো বাড়িতে। কিন্তু মা, আমি আর কিচ্ছু শুনতে চাই না অব্র। বাড়িতে অনেক কাণ্ড ঘটে গেছে, তুমি এক্ষুনি বাড়িতে আসবে। কথাটি বলার সাথে সাথে ঈশা বেগম কলটা কেটে দিলেন। অব্র বুঝতে পারছে না তার মা হঠাৎ করে এইভাবে তাকে কেন ফোন করলো। বাড়িতে হঠাৎ কি এমন হলো? অব্রের মেহবিনের কাছে যেতে ইচ্ছে হলেও সে তার পারল না। সে গাড়ি ঘুরিয়ে নিল বাড়ির উদ্দেশ্যে। অব্র চলে যেতে মেহবিন তৎক্ষণাৎ আরহামকে ছেড়ে দিল। বাহিরের দিকে এক পলক তাকিয়ে রহস্যময় হাসি দিল। আরহাম এই রহস্য হাসির মানে বুঝতে না পেরে বলল, হে, আর ইউ ওকে নাও? ইয়া। আরহাম খেয়াল করে দেখল তার ঘড়িটা মেহবিনের ওড়নার সাথে বেজে গেছে। আরহাম মেহবিনের দিকে এগিয়ে নিজের ঘড়ি খুলতে লাগলো। মেহবিন আরহামের দিকে তাকিয়ে আছে। আরহামের কাছে আসলেই মেহবিনের বুকের ভিতরটা জোরে জোরে যেন কেঁপে ওঠে। আচ্ছা, সে যখন আরহামকে জড়িয়ে ধরেছিল তখন আরহামের অনুভূতিটা কেমন ছিল? অবশ্যই খুবই নর্মালভাবেই ব্যাপারটা নিয়েছে আরহাম, কিন্তু মেহবিনের হঠাৎ এরকম অদ্ভুত অনুভূতি কেন হলো? কি এত ভাবছ? হ্যাঁ, শান্ত কণ্ঠে প্রশ্ন করে বসে আরহাম। অনুভূতি অদ্ভুত একটা জিনিস আরহাম সাহেব, হুটহাট চলে আসে, কিন্তু এই অনুভূতিগুলো যে বড্ড ভয়ঙ্কর। আস্তে আস্তে আমাদের সর্বনাশের দিকেই ধাবিত করে। আরহাম মুচকি হেসে মেহবিনের দিকে তাকিয়ে আরেকটু এগিয়ে মেহবিনের সিট বেল্টটা ভালো করে লাগিয়ে দিয়ে বলল, অনুভূতিগুলো সর্বদাই সুন্দর। ভুল মানুষের প্রতি অনুভূতি আসলে তা ভয়ঙ্করে পরিণত হয়, কিন্তু সঠিক মানুষের জন্য মনের কুঠিরে অনুভূতি জমা হলে তা আমাদের সুখের রাজ্যে নিয়ে যায়। আরহাম কথাটি বলেই গাড়ি চালানোতে মনোযোগ দিল। মেহবিন কথাগুলো আপন মনে বিড়বিড় করতে লাগে। এই লোকটার প্রতিটি কথাই অত্যন্ত যুক্তিযত। লোকটা এত কথা পায় কোথায়? লোকটা কি কারো প্রতি মন হারিয়েছে? কার প্রতি? কে সে সৌভাগ্যবতী যে নিজের দায়িত্ব পালনের জন্য অচেনা একটা মেয়েকে এতটা আগলে রাখে? সে তার প্রেয়সীকে ঠিক কতটা আগলে রাখবে? কথাগুলো ভাবতে ভাবতে মেহবিনের ভার্সিটি পৌঁছে যায়। অব্র বাড়িতে ঢুকতেই দেখে বাড়ির পরিবেশ কেমন নিশ্চুপ হয়ে রয়েছে। অব্রর মা সোফার এক কোণে বসে আছে, মায়েরা মাঝখানে বসে আছে, হাতে তার রিপোর্ট। অব্র বুঝলো মায়েরা ডক্টরের চেম্বার থেকে এসেছে নিজের রিপোর্ট নিয়ে। ছেলেকে দেখে অব্রর মা উঠে দাঁড়িয়ে বললেন, এসেছিস অব্র? কি হয়েছে মা, তোমরা এত নিশ্চুপ যে? আমাকেই বা এত তাড়াহুড়ো করে ডাকলে কেন? অব্রর মা মায়েরার দিকে তাকিয়ে বললেন, আমি বলবো নাকি তুমি বলবে? মায়েরা নামক রমণীর মুখশ্রীতে একরাশ লজ্জা মিশ্রিত এসে ধরা দিয়েছে। অব্রর মা মুচকি হেসে বলল, বেশ, আমি এখন উপরে যাই, তুমি বরং অব্রকে বলে দাও। অব্রর মা উপরে চলে গেলেন। অব্র মায়েরার দিকে এগিয়ে এসে বলে, কি হয়েছে মায়েরা? মা কি বলে গেল? রিপোর্টেই বা কি এসেছে? মায়েরা কিছু বলল না।
অব্রর বুকে নিজের মাথা রেখে এক প্রকার ঝাপটে ধরল অব্রকে। তারপর লজ্জা মাখা কণ্ঠে বলল, আমরা বাবা মা হতে চলেছি অব্র। আমার গর্বে আমাদের ভালোবাসার চিহ্ন বেড়ে উঠেছে। যদিও প্রথমে খবরটি পেয়ে আমার খারাপ লেগেছিল, এখনই আমি মা হতে চাইনি। তবুও আমি যে মা হওয়ার স্বাদ গ্রহণ করতে চলেছি, এটাই অনেক আমার জন্য। অব্র কী বলবে কিছুই বুঝতে পারছে না। তার কানে শুধু বেজে চলেছে সে বাবা হতে চলেছে। অব্রের জায়গায় অন্য কেউ হলে খুশিতে হয়তো পাগলই হয়ে যেত, মায়রাকে কোলে তুলে নিয়ে ঘুরত। কিন্তু কেন যেন অব্র বাকিদের মতো বাবা হওয়ার সংবাদ পেয়ে খুশি হতে পারল না। অব্র কোনোরূপ প্রতিক্রিয়া না করেই নিজের ঘরে চলে গেল। অব্র থেকে এরকম অস্বাভাবিক আচরণ একদমই আশা করেনি মায়রা। সে তো ভেবেছিল বাবা হওয়ার খবর শুনে অব্র ঠিকই তাকে আগের মতোই ভালোবাসবে। তাহলে মায়রার অনাগত সন্তানও কি মায়রা ও অব্রের মাঝের দূরত্ব অবসান ঘটাতে ব্যর্থ? আরহাম অফিসে এখনো। মেহবিন জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। আজ অব্রকে সে দেখেছিল। সে বুঝতে পারছিল অব্র তার উপর নজর রাখছে। তাই তো সে ইচ্ছে করে আরহামকে জড়িয়ে ধরে রেখেছিল, যেন অব্র ভুল বুঝে মেহবিনের সাথে আর যেন যোগাযোগ করার চেষ্টাই না করে। মেহবিন চায় না অব্রের আর কোনো ছায়া তার এবং তার সন্তানের জীবনে পড়ুক। কিন্তু মেহবিন অব্রর চোখে এক প্রকার রাগ ক্ষোভ দেখতে পেয়েছিল। মেহবিনকে অন্য কারো বুকে দেখতে পেয়ে অব্ররও কেন যেন বড্ড খারাপ লাগছিল। মেহবিন তা বুঝতে পেরে আপন মনে বড্ড আনন্দ পেয়েছিল। কেননা মেহবিনও এক সময় এই পরিস্থিতিটাকেই সহ্য করেছিল, যখন অব্রর বুকে মায়রা ছিল। ঘরে আরিয়ানের উপস্থিতি টের পেয়ে মেহবিন পিছনে ঘুরে বললে, আরিয়ান তুই? আরিয়ান একটা ব্যাগ মেহবিনের দিকে এগিয়ে দিয়ে বলে, দেখ তো কেমন হয়েছে। মেহবিন প্যাকেটটা খুলে দেখে তাতে তাতে সাদা রঙের একটি সাদা শাড়ি। শাড়িটা বেশ সুন্দর, সিম্পলের মধ্যে অন্যরকম সৌন্দর্য রয়েছে। তা হলো শাড়িটা একেবারে ধবধবে সাদা, তার মধ্যে হালকা নীল রং। মেহবিন আরিয়ানের দিকে তাকিয়ে বলল, শাড়িটা হঠাৎ কিসের জন্য? কালকে তোর ভার্সিটির একটা ফাংশন আছে না, রঙের উৎসব। রং নিয়ে সবাই নিজেদের রঙিন করে তুলবে। তোর তো কোনো শাড়ি নেই, তাই ভাবলাম এই শাড়িটা তোকে কিনে দেই। এইসবের কি দরকার ছিল বলতো? শাড়িটাও অনেক সুন্দর, তো চুজ করতে কবে থেকে এত সুন্দর হলো? হ্যাঁ, আমি না বাইয়া করেছে চুজ। আমি তো অন্যটা চুজ করেছিলাম, কিন্তু বাইয়া বলল এটাতেই নাকি তোকে মানাবে। মেহবিন অবাক হয়ে বলল, উনি করেছেন মানে? আরিয়ান তোতলিয়ে বলল, না মানে তুই তো জানিস আমি একদমই কিছু চুজ করতে পারি না, তাই ভাইয়াকে নিয়ে চুজ করতে নিয়ে গিয়েছিলাম। মেহবিন দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই যখন নিয়ে আসিস আমি অবশ্যই পরব, কিন্তু ওইসব রং খেলতে পারবো না। আরিয়ান উঠে বলে, কেন? তুই তো আগে রং খেলতে ভীষণ ভালোবাসতি। মেহবিন শুকনো হাসি দিয়ে বলল, আগে আর এখনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যার জীবনটাই রঙহীন হয়ে গেছে, যার জীবনকে অতীতের কালো রং গ্রাস করে ফেলেছে, তাকে রং খেলায় তো মানায় না। আরিয়ান চুপ হয়ে যায়। সকালে মেহবিনকে আরিয়ান ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। আজকে মেহবিনের সাথে আরহাম আসেনি। আরহামের নাকি অফিসে আজকে অনেক কাজের চাপ। মেহবিনকে আজকে আরহামের পছন্দ করে দেওয়া শাড়িতে বড্ড মোহনীয় লাগছে। মেহবিনের হলুদ বসা গায়ের রঙে শাড়িটা বড্ড মানিয়েছে। মেহবিন শাড়ির সাথে ম্যাচিং করে মাথায় হিজাবও পরেছে। আরহামের মা মেহবিনকে দেখেই কাজল দিয়ে দিয়েছেন, যেন মেহবিনের নজর লেগে না যায়। আরিয়ানও মেহবিনের প্রশংসা করছিল, কিন্তু আরহাম কোনোরকম কথা বা প্রতিক্রিয়া করেনি। সে শুধু নিজের ব্রেকফাস্ট খাওয়াতে মনোযোগ দিয়ে রেখেছিল। এতে যেন মনটা ক্ষুণ্ণই হয়েছিল মেহবিনের, কিন্তু কেন কে জানে। মেহবিন ভার্সিটিতে ঢুকে দেখে ইতিমধ্যে রং খেলা শুরু হয়ে গেছে। মেহবিন একটা কোনায় গিয়ে শুধু দাঁড়িয়ে থাকে। তখনই একজন ছোট্ট বাচ্চা কাঁদতে কাঁদতে মেহবিনের কাছে এসে বলে, আন্টি আন্টি, আমার বলটা না পড়ে গেছে। কোথায় পড়ে গেছে সোনা? ছেলেটি স্টোর রুমের দিকে ইশারা করে বলে, ওই যে ওই রুমটায়। আচ্ছা তুমি বসো, আমি নিয়ে আসছি। মেহবিন স্টোর রুমের সামনে গিয়ে দেখে বলটা দরজায় পড়ে আছে। মেহবিন যুগতেই কেউ মেহবিনকে টেনে স্টোর রুমে নিয়ে যায়। মেহবিন কিছু বুঝে ওঠার আগেই অচেনা যুবকটি দরজাটি আটকিয়ে দিয়ে মেহবিনের চোখ বেঁধে দেয়। মেহবিন চিল্লিয়ে বলে ওঠে, কে? কে আপনি? সঙ্গে সঙ্গে অচেনা যুবকটি মেহবিনের ঠোঁটে আঙ্গুল দিয়ে নেশাক্ত কণ্ঠে বলে ওঠে, কোনো কথা নয়, একদম চুপ করে থাকবে। যুবকটির কণ্ঠের নেশাক্তের প্রখরতা এতটাই ছিল যে মেহবিন জমে যেন বরফ হয়ে গেল।
কণ্ঠটা সে শুনতে গিয়েও ঠিক কার কণ্ঠ বুঝে উঠতে পারছে না। যুবকটা মেহবিনের কোমরে আলতো করে চেপে ধরে। কেঁপে উঠে মেহবিন। ছুটোছুটির চেষ্টা করতে গেলে তাতে বাদ সাধে যুবক। পুনরায় গলাতে নেশাক্ত সুর এনে বলে, বড্ড চটপটে তুমি। এত চটপট করলে আমি যা করতে এসেছিলাম তা করতে পারবো না। আজ তুমি চাইলেও আর পালাতে পারবে না তুমি প্রেয়সী। তোমার রঙহীন জীবনকে আমার এক মুঠো ভালোবাসার রং দিয়ে রাঙিয়ে দিতে চলে এসেছি আমি, মেহবিন। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে তুমি আসো মনের গহীনে। এটা গল্পের তৃতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নিজের গালে কারো গালের স্পর্শ পেতে মেহবিন জমে বরফ হয়ে যায়। তার প্রতিটা শিরায় শিরায় বয়ে যাচ্ছে অস্থিরতা। এতটা গভীর স্পর্শ অজানা যুবকটির নিজের গায়ে রং মাখিয়ে মেহবিনের গালের সাথে নিজের গালের স্পর্শ করিয়ে মেহবিনকে নিজের ভালোবাসার রঙে রাঙিয়ে দিচ্ছে। যুবকটি নিচে বসে পড়ে। মেহবিন স্থির দাঁড়িয়ে থাকে। যুবকটি মেহবিনের পায়ে লাল রংটা লাগিয়ে দিয়ে পায়ে আলতো করে চুমু খায়। মেহবিন নিজের শাড়িটা খামচে ধরে। মেহবিন এতটাই হতভম্ব হয়ে গিয়েছে যে চিৎকারটুকু তার মুখ থেকে বের হচ্ছে না। যুবকটি উঠে দাঁড়িয়ে মেহবিনের চোখের বাঁধন খুলে দেয়। মেহবিন চোখ খুলে তাকায়। আরিয়ান নিজের চেম্বারে বসে আছে। আজকে অনেক রোগীর চাপ, একজনের পর একজন চলেই আসছে। আরিয়ান একটা ব্রেড মুখে নিতে নিলে কেউ বলে ওঠে, মেয়ে কামিন। আরিয়ান সঙ্গে সঙ্গে নিজের মুখের ব্রেডটা রেখে দিল। আজকে আর খাওয়াটাও হলো না তার। আরিয়ান গলা খাঁকড়ি দিয়েই বলল, ইয়েস কাম। সঙ্গে সঙ্গে একটি থ্রি পিস পরিহিতান রমণী চেম্বারে প্রবেশ করলো। তাকে দেখি কিছুটা তাকিয়ে থাকলো আরিয়ান। গোলগাল চেহারা, চোখের চিকন প্রেমে চশমা, মাথায় জুটি করে রেখেছে, মুখটাই কিছুটা বাচ্চাদের ছাপ রয়েছে। মেয়েটা আরিয়ানের সামনে চেয়ারটায় বসে পড়ল। কি হলো মিস্টার ডক্টর, এভাবে তাকিয়ে কি দেখছেন? মেয়েটার কথায় ঘোর ভাঙল আরিয়ানের। মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে কলেজে পড়ুয়া মেয়ে হবে। বয়স যতটুকু বোঝা যায় 17-18 হবে। আরিয়ান কিছুটা ভাব নিয়ে বলল, আমি যার তার দিকে তাকাই না। আমার দিকে মেয়েরা তাকিয়ে থাকে। কলেজের ক্রাশ বয় ছিলাম আমি। মেয়েটা নিজের চশমাটা ঠিক করে বলল, আমি তো স্পষ্ট দেখলাম আপনি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলেন। মিথ্যে বলছেন কেন? একজন ছেলের একটা সুন্দরী মেয়েকে দেখলে তার চোখ অটোমেটিক আটকে যাবে। এই বিষয়টা নর্মাল। শুধু শুধু মিথ্যে বলেই নিজের পাপের বোঝা ভারী কেন করছেন? আরিয়ান বরকে গেল। মেয়েটা যথেষ্ট বকবক করে। মেয়েটাকে দেখলে সরল সোজা মেয়ে বলে মনে হলেও মেয়েটা কিন্তু ততটা সরল নয়। মেয়েটা অত্যন্ত বুদ্ধিমতী, একেবারে অতি চালাক যাকে বলে। আরিয়ান ঠান্ডা গলায় বলল, নিজেকে কি আপনি সুন্দর মনে করেন? অবশ্যই আমি সুন্দরী। আমি স্বয়ং আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আমার আল্লাহ সৃষ্টি কখনোই কুৎসিত হতেই পারে না। অন্যরা আমাকে সুন্দর মনে করুক কিংবা নাই করুক, আমি জানি আমি অত্যন্ত সুন্দর। আমার সৃষ্টিকর্তা প্রতিটি সৃষ্টি অত্যন্ত নিপুণ এবং সুন্দর। তাই আমি মনে করি আমি সত্যি খুবই সুন্দর, কেননা আমাকে আমার রব সৃষ্টি করেছেন। মেয়েটার কথা শুনে মুচকি হাসল আরিয়ান। মেয়েটার প্রতিটি কথায় নিজের করা যুক্তি দিয়ে অপরজনকে খুব সহজে অন্যের মুখ বন্ধ করে দিতে পারে। মেয়েটা আরিয়ানের হাসির দিকে তাকিয়ে বলল, এই যে দেখুন, আপনার হাসিটাও কত সুন্দর। আমার রবের সৃষ্টি আপনি বুঝছেন, তাই তাই এত সুন্দর। আরিয়ান নিজের হাসি থামিয়ে দিল। আরে হাসি থামালেন কেন? আরেকটু হাসুন, বেশ লাগছিল। আরিয়ান কথাকে ঘুরিয়ে বলল, আপনি এখন আমার কাছে কিসের জন্য এসেছেন তা কি জানতে পারি? মেয়েটি কিছুটা ভাবুক ভঙ্গিমায় বলল, আসলে আমি মানুষটা সুন্দর, কিন্তু মাথায় প্রচণ্ড গোবর ভরা। পড়া আমার কিছুতেই মাথায় ঢোকে না। টানা 3 বার ফেল করেছি। এবার করলে বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি এবার এক্ষুনি বিয়ে করতে চাই না। এখনও আমার পুরো পাড়া জোরে সবার শান্তির ঘুম হারাম করতে হবে। এখনই যদি বিয়ে করে ফেললে সবার ঘুম হারাম করব কিভাবে? তাই বলছি কি, এমন কোনো কি চিকিৎসা নেই যাতে আমার মাথাটা একেবারে ঝাঁকাঝাক হয়ে যায়? মেয়েটার এমন অদ্ভুত কথাতে আরিয়ান চুপ হয়ে যায়। আরিয়ান বিড়বিড় করে বলে, এই মেয়েকে বিয়ে করবে যে বিয়ে করবে, সে নিশ্চিত স্বইচ্ছে নিজের জন্য কবর খুঁড়বে। কি বললেন? না মানে কিছু না। আপনার নামটা কি জানতে পারি? পারিয়া তাবাসসুম। এবার ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আপনার নাম্বারটা দিন। হ্যাঁ, নাম্বারটা দিন। আপনার যা জটিল রোগ, যাতে চিকিৎসা করার জন্য আপনার ফোন নাম্বারটাই প্রয়োজন। অদ্ভুত লোক তো আপনি মশাই, চিকিৎসা করার জন্য নাম্বার লাগে নাকি? ডক্টরকে আমি নাকি আপনি? জি আপনি। অতএব আমি এখন যা বলছি আপনি তাই করুন। পারিয়া তার নাম্বারটা দিয়ে মুখ বেঁকিয়ে চলে গেল।
ফারিয়া চলে যেতে আরিয়ান আরেক দফায় হেসে ওঠে। তার মাথায় হঠাৎ করে একটা শয়তানি বুদ্ধি চলে আসলো, ফারিয়াকে একটু জব্দ করতে হবে। মেয়েটা নিজেকে প্রচণ্ড বুদ্ধিমতী মনে করে। মেহবিন সামনের দিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না, কেননা রুমটা বেশ অন্ধকার। কিন্তু মেহবিন অনুভব করতে পারছে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। যুবকটি মেহবিনের দিকে ঝুঁকে নিজের অদর জোড়া এগিয়ে নিয়ে যায় মেহবিনের দিকে। মেহবিন তা বুঝতে পেরে নিজের আখি জোড়াই বন্ধ করে ফেলে। মেহবিনের বয়ার্ত মুখখানি দেখে যুবকটির বড্ড ইচ্ছে করল এই মোহনীয় মুখটাকে আদরে ভরিয়ে দিতে, কিন্তু কিছু একটা ভেবে যুবক নিজেকে নিয়ন্ত্রণ করলো। মেহবিনের কপালে লেপ্টে থাকা চুলগুলো কানে গুঁজে দিতে দিতে মেহবিনের কানের কাছে গিয়ে ফিসফিসে সুরে বলল, তোমার চেহারাতে এক প্রকার মুগ্ধতা আছে প্রেয়সী। যখন তুমি নিজের আখি জোড়া বন্ধ করে রাখো তখন কি ভয়ঙ্করভাবে তুমি মোহনীয় হয়ে ওঠো। আজ হাজারো নারীর মাঝে আমার চোখ শুধুমাত্র তোমাতেই সীমাবদ্ধ ছিল, এতটাই মুগ্ধ আমি হয়েছি। তোমাকে নিজেকে বারবার হারিয়ে ফেলি। যুবকটা কথাটি বলেই আর একটু শক্ত করে চেপে ধরে মেহবিনের কোমর। মেহবিন ঠায় দাঁড়িয়ে থাকে। সে আসলে বুঝতে পারছে না তার সাথে আপাতত হচ্ছেটা কি। যুবকটি মেহবিনের হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, তুমি আমার জীবনের প্রতিটি রঙের উৎস, তাই আমি তোমাকে আজ আমার ভালোবাসার রঙে রাঙিয়ে দিলাম। তোমার জীবনে কোনো অতীতের কালো রঙের প্রবেশ আমি করতে দিব না। আজ আমি তোমায় প্রমিস করলাম। মেহবিন কিছু বলার আগে যুবকটি আস্তে আস্তে হারিয়ে গেল অন্ধকারের মাঝে। মেহবিন আর একসাথে এত কিছু সহ্য করতে পারল না। সে অনেকটা ঘোরের মাঝে আছে। তার মাথার উপর দিয়ে যেন সব যাচ্ছে। কে সেই যুবক যে এত অদ্ভুত কাণ্ড ঘটিয়ে গেল তার সাথে? মেহবিন মাটিতে পুনরায় লুটিয়ে পড়ল। অব্র নিজের রুমে রকিং চেয়ারে বসে আছে। মায়েরার গর্ভে তার সন্তান বেড়ে উঠেছে। কথাটি যতটা সহজ তার থেকেও বেশি কঠিন। অব্র এক দোটানায় পড়ে যাচ্ছে। মায়েরাকে এখন সে সহ্য করতে পারছে না। অপরদিকে মেহবিনের স্মৃতি সে ভুলতে পারছে না। মেহবিন নামটি মাথায় আসতে অব্রের মনে পড়ে যায় কালকের ঘটনাটি। মেহবিন অন্য একজনকে জড়িয়ে ধরেছিল। এসব কথা ভাবতে গেলে ওর আগে মাথায় আগুন ধরে যায়। অব্র ভাঙা গ্লাসটি রাগে চেপে ধরে। সঙ্গে সঙ্গে অব্রের হাত থেকে পিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ে। মায়েরা রুমে এসে দেখে অব্রের হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। মায়েরা সঙ্গে সঙ্গে অব্রের কাছে গিয়ে অব্রের হাতটা ধরে বলে, অব্র, তোমার হাত থেকে তো রক্ত পড়ছে, কিভাবে কাটলো? চলো তোমার হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছি। অব্র নিজের হাতটা সরিয়ে বলল, মায়েরা, তুমি এখন আমার চোখের সামনে থেকে যাও। একদমই ন্যাকামি করবে না। আমার এখন কিচ্ছু ভালো লাগছে না। কথাটি তীরের মতো বিঁধে যায় মায়েরার মনের ভিতরে। সে তো শুধু ওষুধ লাগাতে এসেছিল, তবে তাকে কেন শুনতে হলো অব্রর কটুবাণী। টিপ টিপ করে নিজের চোখের পাতা খুলল মেহবিন। আব্রাহামের ঘরে নিজেকে দেখে সে কিছুটা নিশ্চিন্ত হলো। মেহবিন আস্তে ধীরে উঠে বসল। তার সামনে আরিয়ান এবং আরহাম দাঁড়িয়ে আছে। আরহাম মেহবিনকে উঠতে দেখে গলাতে গম্ভীর সুর এনে বলল, আমি বুঝে উঠতে পারি না, এ মেয়ের কি স্টুপিটের মতো কাজ না করলে কি হয় না? মেহবিন তখন বলে উঠল, আমি আবার কি করলাম? কি করছো তুমি? আমাকে জিজ্ঞাসা করেছ? স্টুপিট মেয়ে, তুমি ভার্সিটির স্টোররুমে কি করছিলে? হ্যাঁ, কিছু স্টুডেন্ট সেখানে তোমাকে অজ্ঞান পেয়ে আমাদের ইনফর্ম করেছে। না হলে ওরা না দেখলে আজকে অজ্ঞান হয়ে সারা রাত স্টোররুমেই তুমি পড়ে থাকতে। আরে আমি কি ইচ্ছে করে করেছি নাকি? আমাকেই তো জোর করে ওই মেহবিন বাকি কথাটি আর বলতে পারল না। তার আগে আরহাম রাম ধমক দিয়ে বলল, এখন তুমি তোমার স্টুপিড কাজের জন্য সাফাই দিতে যেও না কিন্তু। কথাটি বলে আরহাম মেহবিনের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, এবার থেকে তোমার উপর দ্বিগুণ নজর দিব আমি। তোমার মতো স্টুপিড মেয়েকে একা ছাড়াটাই ভুল হয়েছে। আরিয়ানের দিকে কদু চেহারা করে মেহবিন বলে, দেখেছিস আরিয়ান, কেমন করে তোর ভাই আমার সাথে? সত্যি ভাই, এভাবে বকিস না তো আমার লিটল সিসকে। প্রেগনেন্সির সময় একটু একটু মাথা ঘুরিয়ে পড়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। মেহবিন ঢক ঢক করে তাড়াতাড়ি করে পানিটি খেয়ে ফেলে। তাড়াতাড়ি পানি খাওয়ার ফলে সঙ্গে সঙ্গে তার কাশি উঠে যায়। আরহাম মেহবিনের কাছে গিয়ে মেহবিনের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এমনি এমনি কি তোমাকে আমি স্টুপিড বলি? সামান্য পানিটুকুও খেতে পারো না। মেহবিন ঠোঁট ফুলিয়ে থাকে। আরিয়ান তা দেখে হেসে ওঠে। আরহাম রাতে সবেমাত্র গোসল করে তোয়ালে দিয়ে চুল চাটতে চাটতে খালি গায়ে বেরিয়ে পড়ল। মেহবিন সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে নিজের চোখ বন্ধ করে ফেলে। আরহাম মেহবিনের দিকে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে বলল, এভাবে পিছনে ঘুরলে কেন? মেহবিন নিজের চোখ জোড়া বন্ধ করেই বলল, আপনি বেশরম হতে পারেন, আমি না, তাই পিছনে ঘুরে আছি।
আরহাম ক্ষিপ্ত সুরেই বলল, এই স্টুপিড মেয়ে, একদম আমাকে বেশরম বলবে না। কি করেছি আমি? ঘরে একটা মেয়ে আছে, অথচ তার সামনে আপনি খালি গায়ে ঘুরে বেড়াচ্ছেন। লজ্জা করেন আপনার? বেশরম লোক একটা। বেশরম? রাইট। কথাটি বলে আরহাম কিছু একটা ভেবে মেহবিনের দিকে এগোতে লাগে। মেহবিন তো ভয়ে ডোক গিলে পিছোতে লাগলো। মেহবিন পিছাতে পিছাতে পড়ে যেতে নিলে আরহাম মেহবিনের হাত খপ করে নিজের কাছে টেনে নিল। আরহামের পশা শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে, মেহবিনের হাতে গিয়ে গড়িয়ে পড়ছে। মেহবিনের দৃষ্টি নিচের দিকে, আরহামের দৃষ্টি মেহবিনই সীমাবদ্ধ। আরহাম মিহি কণ্ঠে বলল, তুমি আমার বউ। বউ ডাকটি শুনে মেহবিনের বুকটা ধক করে উঠল। মেহবিন আরহামের দিকে তাকাতেই আরহাম উচ্চস্বরে হেসে বলল, নকল বউ তুমি আমার। নকল বউ হলেও বউ শব্দটা তো আছে তোমার নামের সাথে। আমার মনে হয় না বউয়ের সামনে খালি গায়ে বের হলে সমস্যা হবে। আরহাম কথাটি বলেই নিজের কাবার্ডে নিজের টি শার্ট খুঁজতে শুরু করলো। মেহবিনের কানে এখনও বউ ডাকটি বেজেই চলছে। কি সুন্দর একটা শব্দ। আরহামের মুখে বেশ লাগছিল। মেহবিন সকালে ঘুম থেকে উঠে শুনতে পায় আরহামের বাবা ফিরে এসেছে। আরহামের বাবা এসে শুনে মেহবিন মাথায় ওড়না পেঁচিয়ে নিচে নেমে আসে। নিচে গিয়ে মেহবিন আরহামের বাবা আকবর সাহেবকে দেখে ফাদরে সালাম করতে নিলে তাতে বাধা দেন তিনি। পুত্রবধূকে দেখে মিষ্টি হেসে বললেন, এই সময় জুবকে না বৌমা, সব কিছুই আমি শুনেছি। সত্যি তুমি খুব মিষ্টি। আমার হাদারামটা প্রেম করতে না পারলেও বিয়েটা করতে পেরেছে, এটাই অনেক। বিয়ে করে আমার ঘরে মিষ্টি একটা মেয়ে নিয়ে এসেছে। আরহামকে এভাবে হাদারাম বলে সম্বোধন করায় আরহামের কপালে বিরক্তিকর ভাঁজ পড়ে যায়। যার মানে সে হাদারাম নামে যথেষ্ট অসন্তুষ্ট। তার ভাষ্যমতে সে যথেষ্ট বুদ্ধিমান। মেহবিনের মতো একদম স্টুপিড নয় সে। তাহলে তাকে কেন দেওয়া হলো হাদারাম নামক উপাধি? মেহবিন মুচকি হাসে আরহামের দিকে তাকায়। মেহবিনের টিটকারিমূলক হাসিতে আরহাম রাগ নাকের ডগায় চলে আসে। তবুও সে চুপ করে থাকে। এই স্টুপিড মেয়েকে সেও সঠিক সময় এলে মজা দেখাবে। আকবর সাহেব মেহবিনের দিকে তাকিয়ে বললেন, আমার হাদারামটা একেবারে তর সইল না। বিয়েও করে ফেললো, আবার বাচ্চাও। যাক, বাচ্চা হওয়ার পরে না হয় আমরা বড় করে বহুবাতের অনুষ্ঠানটা করে ফেলবো। আমার যে কি খুশি লাগছে। আরহামের মা, তুমি বরং মিষ্টিগুলো রাহেলাকে দিয়ে বের করিয়ে নাও। তোমার কথা মতো 300-র মতো প্যাকেট এনেছি, পরে লাগলে আবার নিয়ে আসবো। আরহামের বাবার কথা শুনে মেহবিন সামনের দিকে তাকায়। পুরো ড্রয়িং রুম জুড়েই মিষ্টির প্যাকেট দিয়ে ভর্তি। মনে হচ্ছে আরহামের বাবা আস্ত মিষ্টির দোকান যেন তুলে নিয়ে এসেছে। মেহবিন এত কিছু দেখে বলল, আঙ্কেল, এসব কি করছেন? এত মিষ্টির কি প্রয়োজন ছিল? আকবর সাহেব নরম সুরে বললেন, একদম আমাকে আঙ্কেল বলবে না। আমি কি তোমার আঙ্কেল হই? আমাকে বাবা বলে ডাকবে। জানো, আমার ছোটবেলা থেকে একটা মিষ্টি মেয়ের খুব শখ ছিল, কিন্তু আল্লাহ দিলেন 2 হাদারাম। কিন্তু এখন সমস্যা নেই, আমাদের ঘরে এখন আমাদের মিষ্টি মেয়ে এসে পড়েছে, তাই না রাজিয়া? আরহামের মা রাজিয়া সায় দিয়ে বললেন, একদম। আরিয়ান কথাটি শুনে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, বাবা, ইটস নট ফেয়ার। তুমি ভাইয়াকে বলেছ ঠিক আছে, বাট আমাকে একদমই হাদারাম বলবে না। সবাই আরেক দফায় হেসে ওঠে। আরহাম মনোযোগ দিয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। আকবর সাহেব আবারও বললেন, এখানে তো কম মিষ্টি মা। আমার তো উচিত ছিল হাজারো মিষ্টি নিয়ে আসা। আমি নাতি নাতনি আসবে বলে কথা। আমি আমার নাতি নাতনির সাথে খেলবো, ঘুরবো, আরও কত কিছু যে করব। আরহামের বাবার কথা শুনে মেহবিন চুপ হয়ে গেল। সে আরহামের দিকে তাকালো। আরহামের দৃষ্টি এখনও ল্যাপটপে রয়েছে। আরিয়ান হয়তো বুঝতে পারল মেহবিনের মনের অবস্থা। আরহামের মা এগিয়ে এসে বলল, এসব কিছু করার জন্য ফিট থাকতে হবে না। তার জন্য তো ঠিক মতো ওষুধ খেতে হবে, তাই না? তুমি এখনও তোমার প্রেশারের ওষুধটাও খাওনি। ডক্টর হয়ে যদি এমন অনিয়ম করো, তাহলে বাকিরা কি করবে বলো তো? আকবর সাহেব মিহি হেসে বললেন, যথা আজ্ঞা মহারানী, চলুন এক্ষুনি ওষুধটা খেয়ে নিচ্ছি। আরহামের মা হেসে ওঠেন। আরহামের মা ও আরহামের বাবা উপরে চলে যান। তারা চলে যেতেই মেহবিন আরিয়ানের কাছে এসে বলল, এবার আমার মনে হচ্ছে কি আমার এই বাড়িতে আর থাকা উচিত হবে না। মেহবিনের কথা শুনে আরহাম এবং আরিয়ান উভয়ই মেহবিনের দিকে তাকালো। আরিয়ান মেহবিনের কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে মেহু? তুই হঠাৎ করে এরকম কথা কেন বলছিস? মেহবিন নিজের চোখের জলটুকু মুছে বলে, আসলে আমার ভিতরে এক অপরাধ বোধ কাজ করছে। এই মানুষগুলো কত সহজ সরল, কতটা ভালো। বিনা প্রশ্নে আমাকেও আমার সন্তানকে নিজেদের পরিবারের অংশ বানিয়ে দিল। এমনকি আমার সন্তানকে নিয়ে ভবিষ্যতে কত স্বপ্ন তাদের। যখন তারা সত্যিটি জানবে তখন কি হবে আরিয়ান? তাদের সব স্বপ্ন তো এক নিমিষে ভেঙে যাবে।
আমি কি করে পারবো তাদের সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে? আমি তো জানি কেউ বিশ্বাসঘাতকতা করলে ঠিক কতটা কষ্ট পেতে হবে। আরহাম শান্ত সুরে বলল, আরিয়ান তোর স্টুপিড প্যান্টকে চুপ করতে বল। সেকেন্ডলি অন্যরকম অনেক রকম ভালো কিছুর সূচনার জন্য কিছু মিথ্যে সত্য থেকেও অনেক বেশি মূল্যবান। মেহবিন থেমে যায়। আরহাম আবারও বলে, একজন নিষ্পাপ শিশু সুষ্ঠুভাবে নিরাপত্তার সাথে পৃথিবীতে জন্মগ্রহণ করবে। এর থেকে ভালো আর কি হতে পারে? নিউ বেবির ভালোর জন্য এটুকু মিথ্যেটা আমাদের বলতেই হবে। আরহামের ফোন বেজে উঠল। অফিস থেকে ফোন করেছে। আরহাম সবাইকে বিদায় জানিয়ে ল্যাপটপ নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। আরহাম অফিসে ঢুকেই রুষা তার সামনে এসে বলে, গুড মর্নিং স্যার। মিস রুষা, আপনি হঠাৎ করে পথ আটকে দাঁড়ালেন যে, কোনো সমস্যা? রুষা মাথা চুলকে বলল, স্যার আসলে আপনি বলেছেন আমাদের চট্টগ্রামের প্রজেক্টের কথা। প্রজেক্টটার জন্য আমাদের 2-3 দিনের মাঝে চলে যেতে হবে। আপনি যদি আমার সাথে একটু আমার কেবিনে গিয়ে প্রজেক্টটা বুঝিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। আরহাম রুষাকে এড়িয়ে বলল, আপনি এই বিষয়ে তাহসানের সাথে কথা বলে নিন। আমি ওকে সব বুঝিয়ে দিয়েছি। আসছি আমি, আমার একটু কাজ আছে। এক্সকিউজ মি। আরহাম নিজের কেবিনে চলে যায়। রুষা তাচ্ছিলের হাসি হাসে। সে খুব ভালো করেই জানে আরহাম তাকে এড়িয়ে চলার জন্যই কথাগুলো বলেছে। অব্র নিচে নেমে দেখে মায়রার বাবা এসেছেন। মায়রার বাবাকে দেখে অব্র সালাম দেয় তাকে। মায়রার বাবা বললেন, এত ভালো সুখবরটা পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। একেবারে মিষ্টি নিয়ে চলে এসেছি দেখা করতে। ইশরা বেগম হাসি মুখে বললেন, বেশ করেছেন। এরকম একটা সুখবর পেলে কি থাকা যায়? মায়রার বাবা তার মেয়ের দিকে তাকিয়ে বলে, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, ভাবতেই আমার অবাক লাগছে। সেদিনে তো আমার মেয়েটা কত বায়না করত, আজ সে নিজে এখন মা হতে চলেছে। আচ্ছা মা, তুই ভালো আছিস তো? বাবার প্রশ্নে মায়রা তার শাশুড়ি মায়ের দিকে তাকায়। তার শাশুড়ি তাকে কিছু একটা বোঝায় চোখের ইশারায়। মায়রা নিচু স্বরে বলে, আমি একদম ভালো আছি বাবা, খুব সুখে আছি। মায়রার বাবা তার মেয়ের কথা শুনে প্রশান্তির হাসি দিলেন। নিজের কথাতে নিজে অবাক হলো মায়রা। সে কতটা পরিবর্তন হয়ে গেছে। যে মেয়ে বিয়ের আগে অবধি সামান্য ব্যথা পেলে পুরো বাড়ি জুড়ে চিৎকার করত, সে কিনা এখন অপ্রত্যাহ প্রতিটি আঘাত সহ্য করে হাসি মুখে বলে দিচ্ছে সে সুখে আছে। একে হয়তো বলে বিয়ের পরে মেয়েদের পরিবর্তন। অব্র নিজের ঘড়ির দিকে তাকিয়ে বলে, আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে। আই এম গেটিং লেট, সো বাই। অব্র কথাটি বলে চলে যেতে নিলে মায়রার বাবা উঠে দাঁড়িয়ে অব্রর হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, অব্র, মায়রা এখন প্রেগনেন্ট। মায়রা আমার কাছে আবদার করেছে যেন তুমি মায়রাকে নিয়ে চট্টগ্রামে ট্রিপে নিয়ে যাও। আমি চাইলে বিদেশি ট্যুরের ব্যবস্থা করে দিতে পারতাম, কিন্তু এখন মায়রার অবস্থা যা তাতে বিদেশ যাওয়াটা ঠিক হবে না। আমি ট্রিপের সব ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু অব্রর কথার মাঝে মায়রার বাবা বললেন, দেখো অব্র, এ সময় একটু ট্যুরে গেলে মনটাও ভালো থাকে। মায়রারও এখন মন ভালো করাটা খুব দরকার। তুমি প্লিজ আর না করো না। অব্র মায়রার সাথে আপাতত না যেতে চাইলেও মায়রার বাবা ও ঈশা বেগমের জোরের কারণে এক প্রকার বাধ্য হয়ে এসে রাজি হলো চট্টগ্রামের যাওয়ার জন্য। আরাম অফিস থেকে কিছুটা দেরি করে আজ ফিরেছে। সে তার রুমে ঢুকেই দেখে মেহবিন বিছানায় বসে আছে মাথা নিচু করে। আরহাম তার কাঁধের ব্যাগটা রেখে মেহবিনের কাছে এসে বলল, এনি প্রবলেম? মেহবিন কোনো রকম মাথাটা উঁচু করে বলল, সকাল থেকে প্রচণ্ড বমি করেছি, খেতে পারছি না কিছু। আরিয়ানা দেওয়া ওষুধটা খেয়েছি, তবুও ঘুম আসছে না। একটু ঘুম হলে ভালো লাগতো। আরহাম মেহবিনের পাশে বসে বলল, আচ্ছা শুয়ে পড়ো। মানে? আরহাম আর কথা না বাড়িয়ে মেহবিনের মাথাটা নিজের কোলে নিয়ে আস্তে করে মেহবিনের মাথাটা টিপে দিতে থাকে, যেন মেহবিনের ঘুম চলে আসে। মেহবিন আরহামের কাণ্ড দেখে বলে, কি করছেন কি? আপনি এখন আমার মাথা টিপে দেবেন? সবেমাত্র অফিস থেকে এলেন, কিছুই তো খেলেনও না। আরহাম ধমক দিয়ে বলে, স্টুপিড একটা, বেশি কথা বলো, চুপচাপ ঘুমিয়ে পড়ো। কথাটি বলেই আরহাম মেহবিনের চুলে বিলি কেটে দিতে থাকে। মেহবিন আরহামের ধমক শুনে চুপ হয়ে যায়। মাথাটা তার সত্যিই ব্যথা করছিল, এখন কিছুটা শান্তি লাগছে। মেহবিন চোখ বন্ধ করে ফেলে। আরহাম মেহবিনের মাথায় হাত বুলাতে বুলাতে খাটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। মেহবিন আরহামের হাতটা শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ঘুমের মাঝে হঠাৎ করে মেহবিন উঠে পড়ে। এতে আরহামেরও ঘুমটা ভেঙে যায়। আরহাম মেহবিনের দিকে তাকিয়ে বলে, আর ইউ ওকে? এনিথিং রং? মেহবিন মুখ চেপে ওয়াশরুমে চলে যায়। আরহাম বুঝতে পারছে মেহবিনের বমি আসছে।
মেয়েটাও সকাল থেকে কিচ্ছু খায়নি, তার মধ্যে বমির জন্য আরও দুর্বল হয়ে যাবে। মেহবিন ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। আরহাম উঠে গিয়ে মেহবিনের হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে মেহবিনের দিকে পানির গ্লাস এগিয়ে দেয়। মেহবিন পানিটা আস্তে করে খেয়ে নিয়ে বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়ে। প্রচণ্ড দুর্বল লাগছে তার শরীরটা। আরহাম মেহবিনের দিকে প্রশ্ন নিক্ষেপ করে বলে, বেশি খারাপ লাগছে? আমি কি আরিয়ানকে ডেকে নিয়ে আসবো? মেহবিন কোনো রকম বলে তার প্রয়োজন নেই। আরিয়ান কেবলমাত্র ওটি করে ফিরেছে, এখন ঘুমাচ্ছে। শুধু শুধু বিরক্ত করার প্রয়োজন নেই। আপনিও তো সেই কখন এসেছেন, কিছু তো খেলেন না। আপনি বরং খেয়ে ঘুমিয়ে পড়ুন। কথাটা বলার সাথে সাথে মেহবিনের বমি চলে আসে। এবার মেহবিন আরহামের শার্টের উপরেই বমি করে ফেলে। আরহাম পুরো শার্ট নষ্ট হয়ে গেছে। মেহবিনের অপরাধের চোখে তাকিয়ে থাকে আরহামের দিকে। মেহবিনের বিড়বিড় করে বলে, মেহবিন, এবার তুই একেবারে গেলি রে। এমনিতেই মানুষটা মাত্র অফিস থেকে এলো, তার মধ্যে আবার তার নষ্ট করে ফেললি তুই। মেহবিন ভাবল, আরহাম বোধহয় তাকে অনেক বকাবকি করবে, এইভাবে বমি করে তার শার্টটা নষ্ট করে ফেলায়। কিন্তু আরহাম এসব কিছুই করল না। আরহাম চমৎকার একটা হাসি দিয়ে বলল, ডোন্ট বি প্যানিকড, ওকে? প্রেগনেন্সির সময় এসব কিছুই নর্মাল। ঘন ঘন বমিও হয়, এইসব নিয়ে এত চিন্তার কিছু নেই। তাই তুমি একটু বসো, আমি এখনই চেঞ্জ করে নিয়ে আসছি। আরহাম উঠে ওয়াশরুমে চলে যায়। মেহবিন অবাক হয়ে আরহামে যাওয়ার পানে তাকিয়ে থাকে। সে শুধু ভাবছে, আরহাম কিভাবে সহ্য করলো এগুলো। অন্য একটা মেয়ে তার গায়ে বমি করে ফেলল, সেই ঘৃণায় মুখ ছুটকে নিয়ে যাবে, বকাবকি করবে, তা না করে উল্টো হেসে দিয়ে মেহবিনকে ভালো করে বুঝিয়ে চেঞ্জ করতে চলে গেল। কেমন অদ্ভুত ভালো মানুষ আরহাম। আচ্ছা, অভ্র যদি এখন এই সময় এরকম পরিস্থিতিতে থাকতো তাহলে কি করতো সে? নিশ্চয় আরহাম যা করেছে তার উল্টোটা করতো। এরকম একটা বাজে পরিস্থিতিতে আরহামের মতো দায়িত্ববান মানুষটাকে পেয়ে মেহবিন সত্যি নিজেকে ভাগ্যবতী মনে করছে। মায়েরা খুশি মনে নিজের লাগেজ গুছিয়ে ফেলেছে। বাবাকে বলে সে অভ্রকে চট্টগ্রামের ট্যুরের জন্য রাজি করিয়ে ফেলেছে। মায়েরা ধারণা মতে অফিসের এত কাজের চাপে বোধ হয় অভ্রর মেজাজ সবসময় উগ্র থাকে, তাই এভাবে মায়েরার সাথে সবসময় খারাপ আচরণ করে ফেলে। কিন্তু একটিবার দুজনে মিলে কোথাও ঘুরতে চলে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। ট্যুরে শুধু অভ্র এবং মায়েরা থাকবে। দুজন একা বেশ আনন্দ করে ঘুরে বেড়াবে পুরো চট্টগ্রাম জুড়ে। এই বেড়ানোর চলে মায়েরা তার এবং অভ্রের মাঝে সব দূরত্ব মিটিয়ে ফেলবে। তাদের মাঝে আর কোনো মেহবিন নামক কাঁটা থাকবে না। মায়েরা তার পেটে হাত রাখে। এই সন্তানের ভবিষ্যতের জন্য হলেও সব কিছু ঠিক হতেই হবে। মেহবিনকে কিছুতেই মায়েরা অভ্র জীবনে ফিরে আসতে দিবে না। মায়েরা বারান্দায় গিয়ে দেখে অভ্র কোথাও নেই। অভ্র আবার কোথায় গেল? অভ্রকে খুঁজতে খুঁজতে মায়েরা ড্রয়িং রুমের কিনারা গিয়ে শুনতে পেল অভ্রর গলা। অভ্র ফোনে কাউকে কিছু বলছে। আরহাম ওয়াশরুম থেকে বেরিয়ে আরেকটা শার্ট পরে সোজা রুম থেকে বেরিয়ে পড়ে। মেহবিন বুঝতে পারল না আরহাম হঠাৎ কোথায় গেল। মেহবিন আরহামের পিছন পিছন নিচে চলে যায়। এখন প্রায় গভীর রাত। বাড়িতে সবাই এখন ঘুমিয়ে আছে। আরহাম রান্নাঘরে গিয়ে স্যুপ বানানো শুরু করলো মেহবিনের জন্য। মেহবিন তা দেখে আরহামের কাছে গিয়ে বলল, কি করছেন কি? আপনি তো এখনও কিছু খাননি। নিজে না খেয়ে আমার জন্য আপনি স্যুপ বানাচ্ছেন কেন? আমি এখন স্যুপ খাবো না। আরহাম মেহবিনের দিকে তাকিয়ে বলল, একদম স্টুপিটের মতো কথা বলবে না, ওকে? সকাল থেকে না খেয়ে শুধু বমি করছো। এভাবে চলতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। চুপচাপ টেবিলে গিয়ে বসো। মেহবিন কিছু বলার আগে আরহাম আরেক দফা মেহবিনকে রাম দমক দিল। মেহবিন দমক খেয়ে চুপচাপ বসে পড়ল। লোকটা এমনভাবে দমক দেয় যেন কোনো সুস্থ মস্তিষ্কের মানুষও অজ্ঞান হয়ে যাবে। মেহবিন তো এখন অভ্যেস হয়ে গেছে। আরহাম চুপটা বানিয়ে টেবিলে রেখে মেহবিনের দিকে এগিয়ে দিয়ে বলল, চুপচাপ স্যুপটা খেয়ে নাও। নো মোর টক, ওকে? মেহবিন মাথা নাড়িয়ে খাওয়া শুরু করলো। আরহাম নিজের জন্য নুডলস বানাতে চলে গেল। আজকে রাতটা নুডলস খেয়েই সে কাটিয়ে দিবে। আরহাম মেহবিনের দিকে কড়া নজর রেখে রান্না করছে, যেন মেহবিন পুরোপুরি স্যুপটা খায়। মেহবিন আরহামের দিকে মুচকি হেসে খাওয়া শুরু করলো। এই মুচকি হাসির মানে বুঝতে পারল না আরহাম। মেহবিনের মুচকি হাসার কারণ সঠিক হচ্ছে আরহামের এই ছোট্ট ছোট্ট যত্নগুলো। সব মেয়েই হয়তো এরকম একজন স্বামী পাওয়ার জন্য প্রতীক্ষা করে। আরহামের প্রেয়সী যে হবে সে নিশ্চয় খুব ভাগ্যবতী হবে। কিন্তু কে সে ভাগ্যবতী?
আচ্ছা, তার মতো ভাগ্য যদি মেহবিনের হতো তাহলে কি খুব খারাপ হয়ে যেত? অব্র যদি আরহামের মতো হতো তাহলে তো মন্দ হতো না। মেহবিনের ভাবনার মাঝে আরহাম নুডলসটা নিয়ে এসে বসে পড়ল। আরহাম ব্রুকুসকে বলল, এই যে স্টুপিড মেয়ে, চুপটা যে ঠান্ডা হয়ে যাচ্ছে সেই খেয়াল আছে তোমার? সত্যি স্টুপিড এর কত প্রকার কাজ আছে তা তোমাকে না দেখলে না বোঝাই যাবে না। আরহাম কথাটি বলেই নিজের খাওয়া বাদ দিয়ে মেহবিনের স্যুপের বাটি নিয়ে মেহবিনকে খাইয়ে দিচ্ছে। আরহামের কাণ্ডে মেহবিন আনমনেই হেসে উঠল আরেকবার। সত্যি তার ধারণা ভুল। অব্র চাইলেও আরহামের মতো হতে পারবে না। মেহবিন আনমনে বলে উঠল, আরহাম হাসান তালুকদার একজনই আছে, সবাই আরহাম হাসান তালুকদার হতে পারে না। ফারিয়া পুরো পাড়া জুড়ে আজ সবার বাড়িতে ঘুরছে। বাড়িতে আসছে কিছুতেই যাবে না। বাড়িতে গেলে নিশ্চিত জুতোর বড়ে খেতে হবে তাকে। ফারিয়া স্যার আজ তার মানে বাড়িতে বিচার দিয়েছে। গণিত পরীক্ষায় আবারও সে ফেল করেছে। ফারিয়া ভাবে তার মাথায় গোবর থাকলে কি সে করবে? সব করার তো ওই ডক্টরের করতে হবে। আচ্ছা, ওই ডক্টর তো কল করলো না। ফারিয়া নিজ থেকে আরিয়ানকে ফোন করলো। আরিয়ান তখন ঘুমাচ্ছিল। ফোনের আওয়াজ পেয়ে সে দরপড়িয়ে উঠে বসে। সে ভেবেছে হয়তো হসপিটাল থেকে ফোন করেছে কেউ, তাই সে দ্রুত ফোনটা রিসিভ করে। ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে তেজি গলায় মেয়ের কণ্ঠ বলে ওঠে, এই যে ডাক্তার সাহেব, শুনছেন? সরি, কে আপনি? আমার এখন ডিউটি নেই, আমি ঘুমাচ্ছি। সো বাই। একদম কাটবেন না। আপনি আমাকে আপনি ফারিয়া চিনতে পেরেছেন? যার নাম্বার আজ সকালে নিয়েছেন? আপনার চিকিৎসার কি হলো? আমি বাড়িতে ঢুকতে পারছি না, আর এদিকে আপনি শান্তিতে ঘুমাচ্ছেন। কেমন ডক্টর আপনি বলুন তো? আরিয়ান মাথায় হাত দিয়ে দিল। আজ এই মেয়ের জন্য তার ঘুম আজ হারাম হয়ে যাবে। মায়েরা আরেকটু কাছে গিয়ে শুনতে পায় অব্র কাউকে ফোনে বলছে, এক প্রকার বাধ্য হয়েই আমাকে চট্টগ্রাম যেতে হচ্ছে। আমি যতদিন থাকবো না ততদিন তোকে মেহবিনের সব খবর আমাকে দিতে হবে। তোর যত টাকা লাগে আমি দিব, কিন্তু যে করেই হোক মেহবিন কোথায় আছে, ঠিক কার সাথে, সব ইনফরমেশন আমার লাগবে। যতক্ষণ পর্যন্ত মেহুর খবর পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না রে। কথাটি বলে অব্র ফোনটা কেটে দেয়। মায়েরা তার দিকে অশ্রু মাখা চোখে তাকিয়ে আছে। অব্র সেই চোখের চাহনিকে গুরুত্ব না দিয়ে চলে যেতে নিলে মায়েরা অব্রর হাত ধরে ফেলে। প্রেগনেন্সির সময়টায় মায়েরার মতো কোনো মেয়ে চাইবে না নিজের স্বামী তার প্রাক্তনকে নিয়ে ব্যস্ত থাকুক। অব্র এখন মায়েরাকে নিয়ে চিন্তা করার সময়। তা না করে অব্র তার প্রাক্তন স্ত্রীর চিন্তায় চিন্তিত। মায়েরা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই অব্রর হাত ধরে অব্রর দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলে, আচ্ছা অব্র, কিসের এত দরদ তোমার মেহবিনের উপর? তুমিই তো একদিন বলেছিলে মেহবিন শুধুমাত্র তোমার ব্যবহারের বস্তু মাত্র। তাহলে কেন তার জন্য আজ তোমার এত বেশি চিন্তা? আমি প্রেগনেন্ট অব্র। আমার গর্ভে আমাদের ভালোবাসার চিহ্ন বেড়ে উঠেছে প্রতিনিয়ত। তুমি তাকে নিয়ে চিন্তা না করে মেহবিনকে নিয়ে পড়ে আসো। তুমি ঠিক কী চাইছো বলো তো অব্র? অব্র মায়েরার হাত নিজে থেকে ছাড়িয়ে মায়েরার বাহু শক্ত করে চেপে ধরে। এতে মায়েরা ব্যথায় কুঁকড়ে উঠল। অব্র তেজি গলায় বলে উঠল, শুনতে চাও সত্যি কথা? তাহলে শুনে নাও। আমার পক্ষে তোমাকে কিংবা তোমার ন্যাকামিগুলো সহ্য করা পসিবল হচ্ছে না। আমি আমার প্রাক্তন স্ত্রীর চিন্তা করব। কেননা একদিনের জন্য হলেও আমি তাকে নিজের বউ হিসাবে কবুল করে নিয়েছিলাম। তাই সে কোথায় থাকছে কিংবা কার সাথে থাকছে আমাকে তা জানতেই হবে। তুমি আমার সন্তানের মা হতে চলেছ, তাই চুপচাপ তোমার কথা মতো চট্টগ্রাম যাচ্ছি। কিন্তু বলেও ভাববে না আমি তোমার জন্য যাচ্ছি। আমি আমার মায়ের অনুরোধ ফেলতে পারি না, তাই যাচ্ছি। তুমি শুধু ততটুকুই অধিকার বিস্তার করবে আমার উপর, যতটুকু অধিকার আমি তোমাকে দিব। অব্রর মায়েরার এক প্রকার ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। মায়েরা হাত শক্ত করে দাঁড়িয়ে থাকে। তার পাশে থাকা ফুলের টবটা হাতে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে, যা টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। যেমনটা আজ মায়েরার মনটা অব্র টুকরো টুকরো করে ভেঙে ফেলেছে। মায়েরার ইচ্ছে করছে এখন গিয়ে মেহবিন নামক কাঁটাটাকে মেরে ফেলতে। মায়েরার মনে হচ্ছে মেহবিন হচ্ছে একটা তার জীবনের সবচেয়ে বড় কাঁটা, যাকে উপড়ে ফেলতে পারলে বোধহয় তার এবং অব্রের জীবনটা আরও সুখময় হয়ে উঠবে। মায়েরা নিচে ধপ করে বসে পড়ে। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে তার। মেহবিনকে সম্পূর্ণ স্যুপটা খাইয়ে আরহাম নিজের খাবারটুকু শেষ করে ফেলে। তারপর আরহাম মেহবিনকে আস্তে করে ধরে নিয়ে গিয়ে খাটে শুইয়ে দেয়। আরহাম নরম কণ্ঠে বলে, তুমি আপাতত ঘুমাও, আমি সোফায় ঘুমাচ্ছি।
সমস্যা হলে আমাকে ডেকে তুলবে। স্টুপিটের মতো নিজে নিজে কিছু করতে যাবে না কিন্তু। মেহবিন বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়। আরহাম তার বালিশটা নিয়ে সোফায় ঘুমাতে চলে গেল। আরহাম দেখলো আরহামের ফোন বেজে উঠেছে। রুষা ফোন করেছে। আরহাম ফোনটা হাতে নিয়ে সোফায় বসে রিসিভ করলো। আরহাম বলল, এনিথিং রং রুষা? রুষা নামটি শুনে মেহবিন তার চোখ খুলে ফেলল। কে এই রুষা? আরহামের সে প্রেয়সী নয় তো? ফোনের অপর পাশ থেকে রুষা ক্লান্ত গলায় বলল, আজকে খুব ক্লান্ত লাগছিল স্যার, তাই আপনাকে ফোন দিলাম। আপনার গলাটা শুনতে বড্ড ইচ্ছে করছিল। জানেন স্যার, আমরা যখন আমাদের খুব কাছের কারো গলা একটু শুনি তখন আমাদের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। আপনি হয়তো নিজেই জানেন না আপনি আমার কতটা কাছের, কতটা আপন। স্যার কিছু বলছেন না কেন? একটু কথা বলুন না। আর আমার শুনল না রুষার কথা বলা ব্যক্ত বাণীগুলো। সঙ্গে সঙ্গে কেটে দিল রুষার ফোন। রুষা তাতে বিন্দুমাত্র অবাক হলো না। আরহাম সবসময় রুষার অনুভূতিগুলো বুঝেও না বোঝার ভান করে থাকে। রুষা মুচকি হেসে বলল, স্যার আপনাকে অনুভূতি সম্পর্কে আর কি বলবো আমি? যে নিজে অনুভূতিগুলো বুঝতে চায় না তাকে বোঝানো শুধুমাত্র বৃথা ছাড়া আর কিছুই না। আরহাম বারান্দায় চলে যায়। আরহাম জানে রুষার মনে আরহামের জন্য অন্যরকম অনুভূতি আছে, যা আরহাম কখনোই চায় না। একতরফা তো সব কিছু হয় না। রাত বেশ গভীর হয়ে উঠেছে। শহরে রয়েছে এক প্রকার নিস্তব্ধতা। আরহাম এই মুহূর্তে খুব করে চায় কেউ তার পাশে থাকুক। নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে আরহাম গাড় কাত করে দেখে মেহবিন। মেহবিনের দিকে তাকাতে মেহবিন নিচু গলায় বলল, আপনিই তো বলেছিলেন অনুভূতিগুলো সুন্দর হয়, তাহলে পালিয়ে বেড়াচ্ছেন কেন? ভালোবাসার অনুভূতি থেকে? রুষার অনুভূতি থেকে পালাচ্ছি। রুষা আমাকে পছন্দ করে, কিন্তু আমি নই। আমার কাছে তো অনুভূতি সর্বদাই সুন্দর। আরহামের কথায় মেহবিন আরহামের দিকে তাকায়। আরহাম মৃদু হেসে বলে, জানো মেহবিন, আমরা যখন অন্য কারো ভালোবাসার মায়াজালে নিজেদের জড়িয়ে ফেলি তখন পৃথিবীর অন্য কোনো অনুভূতি আমাদের মনটাকে স্পর্শ করতে পারে না। আমিও হয়তো এমনই একজনের মায়াতে সীমাবদ্ধ হয়ে গিয়েছি। সেই মায়া কাটিয়ে অন্য কারো অনুভূতি অনুভব করা আমার পক্ষে সম্ভব নয়। আমি কাটাতেও চাই না সেই মায়া। মেহবিনের বুকটা কেন যেন কেঁপে ওঠে কথাগুলো শুনে। তার মানে তার ধারণা সঠিক, আরহামের জীবনেও কেউ একজন আছে। কিন্তু কে সে ভাগ্যবতী? বড্ড জানতে ইচ্ছে করছে মেহবিনের। শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গিয়েছে। মেহবিন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। পারিয়া আরিয়ানকে ফোন দিয়েই বলল, এই যে মিস্টার ডক্টর, সকালে যে এতগুলো বাসন ছাড়লেন, কই গেল আপনার সেই বাসন? চিকিৎসা শুরু না করে আপনি এখন ঘুমাচ্ছেন। এদিকে আমার মা আমার জন্য জুতো নিয়ে বসে আছে। আজকে যদি আমি জুতোর বাড়ি খাই না, আই প্রমিস এর দায়ে আপনাকে আমি জেলে ঢুকাবো। আরিয়ান এবার নড়ে চড়ে উঠে বসল। তারপর গলাটা পরিষ্কার করেই বলল, আর ইউ সিরিয়াস? মানে এখানে আমার দোষটা কোথায়? নিজে ফিল করবেন, আবার তার জন্য জুতার পেটানো খেলে সেই দোষ আমার? এখানে তো বলা যায় যত দোষ নন্দঘোষ। পারিয়া সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বলল, চুপ করুন তো আপনি। আপনার প্রবাদ বাক্য শুনতে আমার ফোনে টাকা খরচ করে আপনাকে আমি ফোন দেইনি। আগে বলুন, কি করলে আমার মাথায় একটু গিলু হবে? আরিয়ান কিছু একটা ভাবল। এই বজ্জাত মেয়েকে উচিত শিক্ষা দিবে সে। তার রাতের ঘুম হারাম করেছে। আরহাম কিছুক্ষণ পরেই বলল, আমাকে এখন ভিডিও কল করুন। হোয়াট 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 না করে ভিডিও কল করুন। চিকিৎসা করব আপনার। ফারিয়া আরিয়ানের নাম্বারে ভিডিও কল করে। ভিডিও কল করার সঙ্গে সঙ্গেই আরিয়ান তাকিয়ে দেখে পারিয়া বাহিরে আছে। আরিয়ান বলল, আপনি বাহিরে কেন এত রাতে? বাসায় যাননি এখনো? আরে ভাই, বললাম না বাসায় গেলে আজ মায়ের জুতোর বাড়ি খেতে হবে, তাই তো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আরিয়ান কিছু একটা বেয়ে বাঁকা হেসেই বলল, পারফেক্ট, এখানেই হবে। কি হবে? আপনার চিকিৎসা হবে। এক্ষুনি 100 বার কান ধরে উঠবস করুন। পারিয়া চিৎকার করে বলে উঠল, এ মা, একদম না, আমি কিছুতেই এটা করব না। আরিয়ান মুখে হাত দিয়ে বলে, ওকে, তাহলে আমি রাখছি। আমি আপনার চিকিৎসা করব না। যান, বাড়ি গিয়ে মায়ের জুতোর বাড়ি খান। আরিয়ান ফোনটা কাটতে নিলেই ফারিয়া তাতে বাধা দিয়ে বলল, এ মা, না না, প্লিজ কাটবেন না ফোনটা। আচ্ছা, আপনি যা বলছেন সেটাই করব আমি। কথাটি বলে ফারিয়া ফোনটার ক্যামেরায় বেঞ্চে সেট করে কান ধরে উঠবস করতে থাকে। আরিয়ান তো বেশ মজা নিচ্ছে ভিডিও কল দিয়ে। মেয়েটা সত্যি আসলে খুবই বোকা। ফারিয়া কানে ধরে উঠবস করছে আর আরিয়ানের পুরো গুষ্টি ধুয়ে দিচ্ছে। পারিয়া বিড়বিড় করে বলল, বেটা খাটাস, ডাক্তারের ঘরে ডাক্তার। যদি আমার মাথায় গিলু না আসে না, তাহলে তোর আমি পিন্ডি চটকামু।
আমারে দিয়ে কান ধরে উঠবস করানোর শখ জন্মের মতো মিটিয়ে দিব আমি। মেহবিন ঘুম থেকে উঠে দেখে পুরো রুমটার দিকে তাকিয়ে মুচকি হাসে। আরহাম সত্যি সত্যি পুরো ঘরটাকে অনাগত বাচ্চার জন্য সুন্দর করে সাজিয়ে ফেলেছে, যেমনটি মেহবিন চেয়েছিল। মেহবিন উঠে গিয়ে বাচ্চার জন্য নিয়ে আসা ছোট্ট বিছানায় হাত বোলায়। এই ছোট্ট বিছানায় যখন তার ছোট্ট সোনা ঘুমিয়ে থাকবে তখন কিন্তু বেশ লাগবে। মেহবিন মুচকি হাসে। তখনই আরহাম অনেকগুলো প্যাকেট হাতে নিয়ে রুমে ঢুকে। এতগুলো প্যাকেট দেখে ব্রু কুঁচকায় মেহবিন। আরহাম প্যাকেটগুলো রেখে দিয়ে বলে, দেখো তো কেমন হয়েছে। মেহবিন প্যাকেটগুলো খুলে দেখে প্যাকেটে সব ছোট্ট ছোট্ট বাচ্চাদের পোশাক। প্রায় 10টার মতো প্যাকেট আছে। মেহবিন এইসব দেখে বলে, এগুলো কার জন্য? আরহাম হাসি মুখে বিছানায় বসে বলে, কেন? নিউ বেবির জন্য, যে আসছে আর মাত্র 6টা মাস, তারপরেই তো নিউ বেবি চলে আসবে। পছন্দ হয়েছে? আমি শুধু আপাতত কিছু কিনে রাখলাম। আমি ভাবছি বেবির জন্য আরও ড্রেস কিনবো এবং একটা ছোট্ট মিনি সাইজের কাভারও কিনবো, যেখানে শুধু নিউ বেবির সব ড্রেস থাকবে। আরহাম বেবির জন্য নিয়ে আসা ড্রেসগুলো বের করে মেহবিনকে দেখাচ্ছে এক এক করে। মেহবিন শুধু আরহামকে দেখিয়ে যাচ্ছে। মানুষটা কতটা খুশি। মানুষটা কি ভুলে গেল বাচ্চাটা জন্ম হয়ে গেলে মেহবিন ও তার সন্তান এই বাড়ি ছেড়ে চলে যাবে? হয়তো ভুলে গেছে। মেহবিন একবার ভাবলো আরহামকে এসব করতে মানা করবে, কিন্তু পরক্ষণে ভাবলো মানুষটা কত খুশি। শুধু শুধু মানা করে মানুষটার মুখের হাসিটাকে বিলুপ্ত করার কোনো মানেই হয় না। মানুষটা হাসছে, হাসুক না একটু। বড্ড সুন্দর লাগে মানুষটাকে হাসলে। আরহামের হাসি দেখে মেহবিন নিজেও হাসলো।